আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল, কেমন আছেন কেমন ভাই? আছেন আপনি? গুড মর্নিং। আলহামদুলিল্লাহ, ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে থ্যাংক শুনতে ইউ। পাচ্ছেন তো ভালো করে নাকি? জি জি, আপনার অনেক ব্যস্ততার মধ্যে থেকেও সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। না, ওই কয়েকদিন যাবতই আপনার সাথে কথা বলবো ভাবতেছিলাম। তো আহ তো যাই হোক, শুরুতেই আপনার মায়ের নিউজটা আমার চোখে পড়ছে। খুবই জি, একটা আপনি আহ, পোস্ট দিয়েছেন দেখেছি। হ্যাঁ, খুবই আমার তো 17 সালে আপনার আমার আব্বা মারা গেছে। আপনি জানেন কিনা জানি না। তো সেই হিসেবে বাবা মা হারাইলে কেমন লাগে, এর একটা অনুভূতি তো আমার মধ্যে আছে। তো যাই আমার হোক, বাবা এখন 2016 সালে চলে গিয়েছিল। 16 5 বছর সালে পর মা চলে আচ্ছা গেল। আচ্ছা। হুম। দোয়া রাখবেন স্যার। এরা আসলে অমূল্য সম্পদ ছিল, এবং তাদের মতো ওয়েল উইশার তো আর পাওয়া যায় না। তো জি জি, যাক, এখন দোয়া করতে হবে আর কি। সেটাই। আমিও আপনার মায়ের জন্য দোয়া করব, আপনিও আমার আব্বার জন্য দোয়া করেন আর কি। অবশ্যই। আচ্ছা, এখন কি আপনি অফিসে আছেন? জি জি, চেম্বারে। চেম্বারে আছেন, আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ। অ্যাভেলেবেল না, ওই সিনিয়রদের জন্য সীমিত পরিসরে 5টা পর্যন্ত বসার সুযোগ দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন তো অফিস করাটাও আসলে একটু রিস্কি। জি জি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। আর রিসেন্টলি তো দেখতেছি হচ্ছে ঢাকায় প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে। এটা একটা জি জি ভয়ানক বিষয় কিন্তু। হুম। জি জি, ঢাকার মানুষগুলা আহ তুলনামূলক সচেতন হওয়ার কথা, অথচ এখানে বেশি হচ্ছে। কঠোর লকডাউনেও তো কাজ হচ্ছে না। যে তাই দেখি তো হচ্ছে দেখতেছি। রাস্তাঘাট, হ্যাঁ, রাস্তাঘাটের যা অবস্থা। তো যাই হোক, আরেকটু ছোট্ট করে জেনে নিই, আপনার ব্যবসা কেমন যাচ্ছে, মানে এই ব্যবসা, সিচুয়েশনের মধ্যে হ্যাঁ। কনসিডার আহ, করে আর কি। সত্যিকার অর্থে এটা তো খুব স্বাভাবিক ভাইয়া যে নর্মালি, একটু স্লো হবে। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আহ, হুম। আমার এবং এক্সিলেন্ট দলের সার্বিক বিজনেস আলহামদুলিল্লাহ ভালো। একটা কথা বলে রাখি, হ্যাঁ। গতকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ 83,000 টাকা কোয়ালিফাই করতে পেরেছি এই মাসে। আচ্ছা আচ্ছা। আজকেও এই কেসদের মাসে সেল রানিং ঢুকবে। মাসের কথা বলেন? জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের কি আলহামদুলিল্লাহ। উইকলি কমিশন নাকি ডেইলি? না ভাই, আমাদের ডেইলি ডেইলি, স্টেটমেন্ট, ডেইলি আচ্ছা ক্লোজিং। আচ্ছা, জি জি, হ্যাঁ। এটা একটা ভালো। ভালো বিষয়। ওভারঅল কোম্পানির সেলসও আলহামদুলিল্লাহ ভালো। এমনি স্যার অনলাইনে আমাদের জিএম এবং যারা সিনিয়র লিডার আছে সবাইকে অনেক বেশি ব্যস্ত রাখছে, হুম। এবং বিভিন্ন বড় বড় ইনসেনটিভ থ্রো করে মোটামুটি অনলাইন ভিত্তিক ভালো অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং লোকালি যারা আছে তারাও মাঠে হুম। আছে, ডিরেক্টররা মাঠে আছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রেক্ষাপট অনুযায়ী আমরা অনেক ভালো আছি বলা চলে। হ্যাঁ। না, আমাদের কাছে ওইরকমই তথ্য যে এই সেক্টরে আপনারা সবচেয়ে ভালো করছেন। এবং অনেক থ্যাংক ইউ। সময় এক্সাম্পল আকারে আপনাদেরকেই বলি আমরা আর কি, যে এই সেক্টরে আসলে আপনাদের ছাড়া আর বাকি কেউই তো সেভাবে দাঁড়াতে পারে না। যেমন ধরেন ইনফিনিটি, এনএক্স, আমার বাজার, এরা করতেছে, কিন্তু এরা তো আর আপনাদের মতো এখন আসতে পারে না। এরা যেভাবে সংগঠিত হয়েছে, বিশেষ করে আপনাদের নিজেদের কিছু অ্যাসেট, ফ্যাক্টরি, এই বিষয়গুলা আমাদের কাছে মনে হয় যে আপনাদের একটা স্ট্রেংথ। নিজস্ব প্রোডাকশন, নিজেদের প্রোডাক্ট, বাকি কারোই তো নিজেদের বলতে কিছু নাই। হ্যাঁ, শুধু সেটাই, সেলসম্যান। মূল কথা কি এমডি স্যারের মূলত ইন্টেনশনটা ভালো তো। মোটামুটি হুম। আপনি তো অবাক হবেন, আমাদের তো জানেন এখানে মানে কোনো পাবলিক থেকে ইনভেস্টমেন্ট নেওয়া হয় না। কিছু অ্যাডভান্সের একটা সময় হুম। ছিল যদিও, তো সেটা প্রোডাক্ট নিয়ে অ্যাডজাস্ট করে ফেলতো। তো সেই অনুযায়ী আমার মনে হয় যে কম হলেও 50-60 কোটি টাকা বা তাতে বেশি মানে অ্যাসেট তৈরি হয়েছে। প্রায় 6টা জেলাতে নিজস্ব ফ্লোর, দেন ইন্ডাস্ট্রি, কিছু জমি, সব মিলে খারাপ না, ভালোই। আলহামদুলিল্লাহ। কি এমনিতে অবস্থা তো আসলে এই আপনার আহ সেলবিট? হ্যাঁ,
স্পেলবিট তো আমার কার্যক্রম তো পুরা এখন 100% অনলাইন হয়ে গেছে আর কি। আর এমপ্লয়িরাও বাসায়, আমিও বাসায়। অফিস তো কন্টিনিউয়াসলি অফ রাখতেছি। মাঝে মাঝে আমি আর জুলফিয়ার ভাই হয়তো যাই, আমাদের তো বাসার পাশেই অফিস, আমাদের বাসা আর অফিসের দূরত্ব খুব বেশি না আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর এই যে এখন আপনি দেখতেছেন এইটা আমার হোম, বাসায় একটা স্টুডিও আছে, হোম আচ্ছা স্টুডিওতে আচ্ছা আছি আচ্ছা আর কি। ফাইন হ্যাঁ। ফাইন। এবং এইখানে আমার মানে পূর্ণাঙ্গ সেট আপই আছে, এখানে বসেই আমি কাজ করি আর কি। আর নাইস। অনলাইনের মধ্য দিয়ে, হ্যাঁ, ক্লায়েন্টদের সাথেও দেখা গেল যে উত্তরার ক্লায়েন্ট মিটিং করবো, জুমের মাধ্যমে মিটিং করতেছি। আর দেশের ফাইন। বাইরে গুলো আমাদের ফ্রিল্যান্সিং এর, ওগুলো তো আগে থেকেই ওই তো ওই যে বলে না, প্রবলেম ইজ অপরচুনিটি। আমরা তো দেশের রাইট। বাইরে ক্লায়েন্টের সাথে এমনি তো করোনা ছাড়াও বসার সুযোগ থাকে না, সেক্ষেত্রে ওই অনলাইনের মধ্যে দিয়েই করতে হয় আর কি। জি 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 জি। আমার একটু সুবিধা হয়েছে যেহেতু আমি আগে থেকে অনলাইনের মধ্যে দিয়ে অভ্যস্ত, আহ, Right. খুব একটা ব্যাক পেতে হচ্ছে না আর কি। আর জি জি। এমনিতেও আমরা মূল টপিকের দিকে যাব, এবং আমি মনে করি এটাও একটা টপিকস এর অংশই, যে আপনার যে বিজনেস সেইখানটাকেও কিন্তু অনলাইনের সাথে যতটা কানেক্টেড করা যায় তত কিন্তু ভালো করা স্কোপ কিন্তু আছে। হ্যাঁ, অলরেডি তো আপনারা তা করতেছেন। হ্যাঁ, যত বেশি পরিমাণ ডিস্ট্রিবিউটরদেরকেও অনলাইনের সাথে কানেক্টেড রাখা যায়, বা আপনাদের মিটিং গুলা, হ্যাঁ, ইভেন কাস্টমার যারা আছে এদেরকেও যদি অনলাইনের মধ্যে দিয়ে সেমিনার করা যায়, এটা কিন্তু একটা ভালো কাজে দেয়। রাইট। বিশেষ করে ভাই একটা কথা শেয়ার করি, ধরেন আমি লাস্ট কিছুদিন টুকটাক স্টাডি করার চেষ্টা করতেছি এবং নিয়ত করেছি এখন থেকে কন্টিনিউ করব। যেমন আপনি হুম, নিশ্চয়ই জানেন, অবশ্যই ভালোভাবেই জানেন যে ফ্লিপকার্টের যে 4টি মার্কেটিং এর ভার্সন, দেখেন লাস্ট ফোর হুম, মার্কেটিং ফোর 4P। পয়েন্ট ও বা 4.0 যেটা বলি আমরা, 4.0 বা ফোর হুম, পয়েন্ট জিরো যেটা বলি, এখানে তো হ্যাঁ, টোটালি আপনার ডিজিটালাইজেশন এবং ডিজিটালটাকেই ফোকাস করা হয়েছে, যতটুকু আমি এক্স্যাক্ট। স্টাডি করলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাই তো অবশ্যই। এবং আমি কিন্তু ওই জিনিসটাকে এস্টাবলিশ করতে যাচ্ছি, যে কারণে এই 4.0 কিন্তু রাখছি। অনেকে 4.0 কেন এখানে হয়তো বুঝতে প্রথম দিকে সমস্যা হয়, পরে আমার সাথে আলোচনা করে নিয়ে নেয়। আপনি যেহেতু একটা স্টাডির মধ্যে আছেন, তাহলে আপনি আইডিয়া করতে পারবেন, অর্থাৎ ডেটা ড্রিভেন যে মার্কেটিং। হ্যাঁ, রাইট। অনলাইনের মধ্যে দিয়ে ডেটা ড্রিভেন মার্কেটিং, অনলাইনে কিন্তু ডেটা ড্রিভেন ছাড়াও মার্কেটিং আছে। হ্যাঁ, যেমন ধরেন দেখবেন যে যারা ফেসবুক মার্কেটিং করে জেনারেলি, এরা চিন্তা করে যে একটা পোস্ট করছি, পোস্টটা বুস্ট করে দিই, হ্যাঁ, তাইলে হ্যাঁ বোধহয় অনেক মানুষের কাছে পৌঁছাবে। ডেফিনেটলি অনেক মানুষের কাছে পৌঁছায়। এটা কিন্তু আহ তুলনামূলকভাবে ধরেন বুস্ট ছাড়া শুধু একটা পোস্ট করলাম এবং মানুষের কাছে রিচ করলাম, এইখানে কিন্তু আপনার কাছে খুব একটা ডাটা থাকে না। আপনার ফ্রেন্ড সার্কেল যারা বা যারা, এদের মধ্যে কিছু মানুষ দেখে। আর যখন বিজ্ঞাপনে যায় তখন কিন্তু একবারে আমরা, আপনি কখনো বিজ্ঞাপন করছেন আপনার লাইফে? কখনো বিজ্ঞাপন করা বিজ্ঞাপন, হয়েছে? না না ফেসবুকের করি নাই। বিজ্ঞাপন আপনি কখন করা হয়নি? না আচ্ছা। না, কিন্তু আমি ওইখানে স্টাডি কিন্তু করে কিছু ওইখানে তথ্য আমার কিন্তু কাছে আছে। আচ্ছা, ওইখানে কিন্তু সমস্ত ফেসবুকের যে ইউজাররা আছে এদের তথ্য কিন্তু সেখানে দেওয়া আছে। হ্যাঁ, জি জি। যেমন ধরেন আপনার আপনি আপনার হয়তো ইমেল দিছেন, এটা আমরা টার্গেট করতে পারবো। আপনার ডেট অফ প্রফেশন বার্থ, কি, বিজনেস, এজ, এটা, প্রফেশন। ডেট অফ বার্থ, হ্যাঁ, এগুলো সবকিছু, বা আপনি কোন স্কুলে পড়ছেন, কোন এরিয়াতে থাকেন, আপনি চেক ইন করতেছেন, আপনি বিভিন্ন যে এভরিথিং তথ্য কিন্তু ফেসবুকের কাছে আছে। রাইট। ফেসবুক কেবলমাত্র যারা বিজ্ঞাপন করি আমরা তাদের সাথে এটা শেয়ার করে। হ্যাঁ, তখন হয় কি, আহ বিজ্ঞাপন করার সময় আমরা চাইলে কিন্তু খুঁজে খুঁজে যে রাসেল ভাইকে আমরা বিজ্ঞাপনটা দেখাবো, এটা সম্ভব। রাসেল ভাইকে সেটাই, বলতে যে এই ক্যাটাগরির মানুষকে, একবার এই যে স্পেসিফিক একটা ব্যক্তির কাছে চলে বিষয়। যায়, এক্স্যাক্টলি, নির্দিষ্ট। এক্স্যাক্টলি। আমি অবাক হয়ে যাচ্ছি যত একটু ভিতরে যাচ্ছি, মানে এত বেশি ভাস্ট এবং মানে সত্যিকার অর্থে মানে অনেকটা অবাক হওয়ার মতো, এটা কোথায় চলে গেছে এখন। আপনি কোন মডিউলটার উপরে বেশি ফোকাস করছেন, বা কোন বিষয়টার উপরে ফোকাস করছেন? আচ্ছা, এটা খুব ভালো কথা বলছেন। আমি মূলত দুইটা প্রশ্ন রেডি করে রেখেছি আপনার জন্য। তাই তো, আহ হ্যাঁ। উম, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখন যেটা মানে যেটা মার্কেটিং এ আছি, আমার ইচ্ছা হচ্ছে মূলত লার্নিং
পিরিয়ডটা মানে লং টাইম হুম, কন্টিনিউ করা, যেহেতু এই মুহূর্তে আমার মানে শিখেই যে কোথাও অ্যাপ্লাই করতে হবে বা আর্ন করতে হবে, বিষয়টা ঠিক ওইরকম না। হুম, আমি লার্নিং পিরিয়ডটা লং টাইম ধরে করতে চাই, এবং বিশেষ করে মার্কেটিং এ আছি, এই জন্য আমি এই রিলেটেডই কিন্তু আপনার চিন্তা করতেছি। মূল বিষয়টা হচ্ছে হুম, আমি যে right, এখন পর্যন্ত খুব তথ্য পেয়েছি ব্যাপারটা তা না। যেমন আমি যদি এইভাবে বলি আপনাকে, যে অনেক সময় মাঝে মাঝে মনে হয় খুব সহজ, আবার অনেক সময় মনে হচ্ছে যে না হুম, আসলে কঠিন। না, আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত ওইভাবে স্পষ্ট একটা ধারণা বা ক্লিয়ার কিন্তু না বিষয়গুলো নিয়ে। যার জন্য আমার যেটা প্রথম প্রশ্ন, যে অ্যাজ এ বিগিনার আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড চিন্তা করি বা থিঙ্কিং করি, সেক্ষেত্রে আমার মানে শুরুটা কোথায় ফোকাস করা উচিত বা প্রায়োরিটি আসলে কি দেওয়া উচিত, এই জিনিসটা আমার একটা জানা দরকার। মানে বিগিনারদের প্রায়োরিটিটা কোন পয়েন্ট গুলো বা সাবজেক্ট গুলো হওয়া উচিত বলে আপনি মনে করেন? ডেফিনেটলি মানে আপনি এই কোশ্চেনটা করছেন কারণ যেহেতু আপনি মার্কেটিং বা বিজনেসের জায়গাগুলোতে ফোকাসড, আপনি বুঝেন যে এখান থেকে স্টার্ট করতে হয়। আমি নিজেও, আপনি যদি একটা কোশ্চেন নাও করতেন তারপরেও আমি এই প্রসঙ্গটা নিয়ে আসতাম, অথবা আমি তো অবতারণা করলাম। কারণ হচ্ছে ফোকাসড না হলে, হ্যাঁ, ভালো করাটা কিন্তু অনেকটা যেমন ধরেন নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু 100 মানুষ আসে, হয়তো বা 5-10% কিন্তু টিকে যায়, বাকিরা কিন্তু ঝরে যায়। রাইট, এখন রাইট। যদি 5% মানুষ টিকে, 5% মানুষ টিকে 1% যদি ভালো অবস্থায় যায়, তাইলে আসলে বাকি 99%-এরও যাওয়ার কথা ছিল, যদি ওই 1% যেভাবে করছে ওভাবে করতো। কিন্তু বাকিরা এক্স্যাক্টলি। কিন্তু ওইটা করতে পারে না। হ্যাঁ, করতে পারে না অথবা ফলো করে না, বা যেইভাবে প্ল্যান করে যেভাবে স্ট্র্যাটেজি তৈরি করে ফোকাস করা দরকার সেটা না করতে পারে, এক পর্যায়ে সে হয়তো দোষারোপ করতেছে অন্যদেরকে, কিন্তু আসলে সমস্যাটা কিন্তু ইন্ডিভিজুয়ালের ভিতরেই, হোল সিস্টেমের মধ্যে কিন্তু না। রাইট। এক্স্যাক্টলি। এই যে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখবেন, এইখানে আমার এখানে তো টোটাল ঘোষণা করা তো হচ্ছে 10টা মডিউল, কিন্তু এটা আসলে 10টার মধ্যে যে সীমাবদ্ধ থাকবে তা না, এটা আস্তে আস্তে আরো বাড়বে। এখন বিষয় হচ্ছে যে আমি কি এত মানে একটা সমুদ্রের মধ্যে পড়ে যাব, তাইলে তো আমি খালি সমানে একটার পর একটা দেখতে থাকবো। এবার যদি কেউ চিন্তা করে তাইলে কিন্তু প্রবলেম। মানে আমি রাইট। যদি নতুন হিসাবে চিন্তা করি যে আমি জিএম রাসেল ভাই যা যা করে আমি তা তা কেমনে করবো রে, আমি তো এত কিছু পারবো না, তাইলে তো হবে না। আসলে তো স্টার্টিংটা তো যে আহ, একটা ই থেকে শুরু করতে হবে, একটা সাইকেল থেকে অথবা একটা ছোট্ট ক্ষুদ্র জায়গা থেকেই তো শুরু করতে হবে, তাই না? তো জি, জি। ওই যে জায়গাটা এক্স্যাক্টলি আপনার যেটা করতে হবে, আমার আগে আপনার কাছে, মানে আপনার কোশ্চেনের উত্তরটা আপনার কাছেই আছে। সেটা হচ্ছে আপনি আসলে ডিজিটাল মার্কেটিং কে কাজে লাগায় কি করতে চাচ্ছেন, আপনার গোলটা কি, মানে আপনি এটা ইউজটা কি, ইউজ কেসটা কি, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করবেন। ফর এক্সাম্পল, আপনার যদি প্ল্যান থাকে যে আমি ফিউচারে একটা ই কমার্স বিজনেস আমি তৈরি করবো, ফর এক্সাম্পল জেনারেল ই কমার্সের কথা বলছি আমি, যেটা জেনুইন ই কমার্স আর কি। তো আমি একটা ওয়েবসাইট খুলবো, সেখানে আমি প্রোডাক্ট উঠাবো, এবং ওই দারাজের মতো বা এক্সওয়াইজেড এর মতো আমি চাল ডালের মতো ই কমার্স করবো। তাহলে এটা যে রিকোয়ারমেন্ট, এটাও কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং কোর্সে আছে, কিন্তু সেই ক্ষেত্রে রেসিপিটা হবে হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক, বিষয়টাকে বেশি প্রাধান্য দিতে হবে, গুগলের বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, সোশ্যাল মিডিয়ার কিছু অংশ এখানে লাগবে। আবার যদি এমন হয় যে না, আমি ওয়েবসাইট কেন্দ্রিক ই কমার্স প্ল্যান করছি না, আমি চিন্তা করতেছি যে আমি একটা অ্যাপ কমার্স করবো, মানে ফেসবুকেও তো সব তৈরি করা যায়, ফেসবুকের মাধ্যমেও তো অনেক মানুষ অনেক প্রোডাক্ট সার্ভিস প্রমোট করছে, বিজনেস করছে, তা আমি ওইটা করব। সেই ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের বা এসইওর গুরুত্ব নাই বললেই চলে। যদি ফেসবুক মার্কেটিং করি তাই এসইওর গুরুত্ব কিন্তু এখানে নাই বললেই চলে। রাইট। ওয়েবসাইটের একটা মিনিমাম ব্যবহার আছে, ধরেন 30%-40% প্রয়োজনীয়তা আছে ওয়েবসাইটের, আর বাকি পুরো সময়টা বা ফোকাসটা দেওয়া উচিত হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। এখন কেউ, আপনি চিন্তা করেন যে না আমি এফিলিয়েট মার্কেটিং করবো, যে মানুষ যেভাবে অ্যামাজনে করে বা অন্য ই কমার্সের প্রোডাক্ট প্রমোট করার যে বিষয়টা আর কি, তো সেটা আমি করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ওয়েবসাইট এফিলিয়েটের যে বিষয়টা, এসইও যে বিষয়টা, ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার চেয়েও।
এন্ড ফাইনালি যদি বলি, ধরেন আপনি চিন্তা করছেন যে আমি ইউটিউবার হব, তাহলে তো আসলে এসইউ ইউটিউবেও লাগবে, কোন অংশগুলো লাগবে সেটা পুরো টপিকসটা দরকার নেই। হ্যাঁ, বা ইউটিউবার তো আর ফেসবুক না, কিন্তু ফেসবুকের একটা অংশগ্রহণ লাগে, কারণ এমন কোনো ইউটিউবার নাই যাদের স্পিচ, যাদের প্রোফাইল ফেসবুকে নাই। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে সবারই কিন্তু ফেসবুকেও একটা অবস্থান আছে, ইউটিউবে একটা অবস্থান আছে। তাহলে এটা ডিপেন্ড করছে আসলে যে আপনি ফাইনালি এটাকে মনিটাইজ করবেন কিভাবে, বা এটা থেকে আউটপুটটা আপনি কিভাবে নিতে চাচ্ছেন। এই কারণে আহ সেখানে আমাকে একটু আপনার শেয়ার করতে হবে, দেন আমি আপনাকে সাজেস্ট করতে পারবো যে ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা তো একটা বাফেট খাবারের মতো আমি সাজাইছি, এখানে সবই রাইট। আছে। কিন্তু হ্যাঁ, সবই আছে। এখন আপনি খাবেন হচ্ছে আপনার প্রয়োজনে, বা আপনার যতটুকু দরকার আর কি, আপনি যেটা ভালো ফিল করেন ওইখান থেকে স্টার্ট করতে হবে। এখন কি যে তাইলে কি আমি পুরো কোর্সটা নিয়ে আমার লাভ হলো কি? ধরুন ফর এক্সাম্পল আমি আমি আপনি ফেসবুক মার্কেটিং করতে চান, তাহলে আমার ফুল কোর্সটা নিয়ে লাভ হলো কি? আসলে এটা আর 3 মাসের বিষয় না, বা এটা তো 6 মাসের বিষয় না, কিন্তু লং টাইম, লাইফ টাইম সাপোর্ট সহকারে আপনি আমার সাথে বছরের পর বছর আপনি কন্টিনিউ করার সুযোগ আছে এখানে। এবং আপনি এটার কোনো এন্ডিং পয়েন্ট নাই। এন্ডিং পয়েন্ট আছে একটা, ধরুন আমি যদি মারা যাই আর কি, আমি মারা গেলাম, সেক্ষেত্রে যদি এই কোর্সটা আমার ফলোয়ার বা আমার পক্ষ থেকে মনোনীত ভিন্ন কেউ কন্টিনিউ করতে না পারে, তাহলে হয়তো বা সাপোর্টটা ক্ষতিগ্রস্ত হইতে পারে, কিন্তু তারপরেও তো সার্ভার, ভিডিও, যে বিষয়গুলো এগুলা থেকেই যাবে। তাহলে আমার মনে হয় যে ওই পর্যন্ত এখনই চিন্তা করার দরকার নাই যে আমি কবে মারা গেলাম। এর আগ পর্যন্ত তাহলে আমার সাথে যেটা লং টাইম সম্পর্ক আপনার তৈরি হচ্ছে, সেটা আপনি ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে সেইখানে আপনি দেখা গেল যে আপনি হয়তো প্রথম 6 মাস আপনি ধরুন ফর এক্সাম্পল ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি স্টাডি করলেন, এবং এটাকে একটা ইনকাম লেভেলে নিয়ে গেলেন, প্রায়োরিটি কাজে লাগলো এরকম জায়গায় নিয়ে গেলেন। এরপরে আবার আপনি হয়তো বা এসইউটা নিয়ে স্টাডি শুরু করলেন, এসইউটাকে আপনি আয়ত্তে নিলেন। এভাবে করে দেখা গেছে যে 1 থেকে 2 বছর সময় নিয়ে হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং এর সবগুলা জায়গা থেকে আপনি ইনকাম তৈরি করছেন, বা সবগুলা জায়গাকে আপনি আপনার বিজনেসের মধ্যে কাজ লাগাইতে পারতেছেন। এইভাবে হইতো এবার কি বিষয়টা। হ্যাঁ, এক লাফে জিএম না, স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে। এইটা মানে এই বিষয়টা আপনি হয়তো যত দ্রুত রিসিভ করতে পারতেছেন, জেনারেল পিপল যারা, এরা অনেকে এই ধারণাই থাকে না যে ফোকাসড হইতে হইব, স্ট্র্যাটেজিক্যাল হইতে হইব, ছোট্ট জায়গা থেকে শুরু করতে হবে, তারপর স্টেপ বাই স্টেপ। সবাই মনে করে ব্রাফেট পাইছি যা পারি খাই। হ্যাঁ, মানে রাইট, রাইট। পরে যে পেট খারাপ হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। পরে যে পেট খারাপ হবে। হ্যাঁ, পেট খারাপ কইরা সে বলবো যে খাবারের মানে সমস্যা, আসলে তো খাবারের মানে না, একসাথে এক্স্যাক্টলি। এত কিছু খাইলে তো যে কারোই বমি হবে, বা যে কারোই ইয়া হবে। তো এখন আমার মনে হয় যে আপনি কোন একটা জায়গায় ফোকাসড হন। হ্যাঁ, একটু সবগুলা ভাই ভিডিও। একটু বলি, তাহলে হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা কি বলেন। এমন দাঁড়ালো যে সবার আগে আমার গোলটা সেট করতে হবে, আমি কি চাই। Is it? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনি ধরেন সিনেমা দেখার মতো আপনি সব ভিডিও দেখেন, সমস্যা নাই। দেখলে লাভ কি, আপনার একটা আইডিয়া হবে যে কোনটাতে কি আছে না আছে। হ্যাঁ, আমরা বাফেট খাবারে এক পাশ থেকে আরেক পাশে যাই না, দেখি না কি যে কি কি আছে এর মধ্য থেকে নিবনে। তো সেইভাবে আপনি একটু সিনেমা দেখার মতো দেখতেই পারেন, এটা খুব বেশি বড় না। এখনো পর্যন্ত ভিডিও মনে হয় যে 5 ঘন্টার বেশি ভিডিও নাই আসলে। ফুল কোর্স চাইলে কিন্তু একদিনেও দেখা সম্ভব। মানে সিনেমার মতো দেখলাম, আমি ভিডিও একটার পর একটা দেখলাম, মাইন্ডে প্রেসার নিলাম না যে এখনই কি বুঝতেছি কি বুঝতেছি না সেটা দরকার নেই, আমি তো টেস্ট করতেছি না, আমি জাস্ট আগে দেখতেছি একটা আইডিয়ার জন্য। এন্ড দেন আপনি আপনার সিদ্ধান্তটা আসেন যে আপনি কোন জায়গাটাতে ফোকাস করবেন। এবং কঠিন লাগার যে বিষয়টা, এটা তো ভেরি সিম্পল। আমরা নেটওয়ার্ক মার্কেটিং অলওয়েজ বলি না যে ডেফিনেটলি এটা কঠিন, কারণ আপনি তো এই বিষয়ে জানেন না, এই বাট বিষয়ে তো আপনার পসিবল। স্টাডি নাই, বা প্রপার প্ল্যানিংও নাই, বা স্টেপ বাই স্টেপ কোনটার পরে কি করবেন এটা নাই। এটা যখন আপনি জেনে যাবেন ক্লাস 1 2 3 4 তারপরে 10, ডেফিনেটলি কোনো বিষয়ই হবে না। এক্স্যাক্টলি এখানেও কিন্তু তাই। হ্যাঁ, তাহলে আমি যেটা ফিল করতেছি এন্ড থিঙ্কিং করতেছি একটু শেয়ার করলে আপনি আমাকে অথবা একটা অবশ্যই, টু অবশ্যই, দা অবশ্যই। পয়েন্টে নিয়ে আসতে পারবেন। প্রথমত, হ্যাঁ, এটা সত্য, আমি এর আগে জিয়া ভাইয়ের সাথে মিট আপ হয়েছিল, চেষ্টা করেছিলাম তখন, এবং তার পরবর্তীতে
মানে আমি সত্যিকার অর্থে মানে ট্রুলি স্পিকিং যে আমি আসলে গোলটাই তখন সেট করতে পারছিলাম না যে আসলে কোন জায়গা থেকে শুরু করা উচিত বা আমার আসলে চাওয়াটা কি এটা বুঝে উঠতে পারছিলাম না। আর যে ভাই বলে আপনি এসইওটা হুম, এই করেন, এটা ভালো, এটা এই সেই, এটার ফিউচার অনেক কিছু। তো হয়তো উনি ওই বিষয়ে হুম, এক্সপার্ট হওয়ার কারণে উনি আমাকে ওটা প্রমোট করার চেষ্টা করেছিল। আর তৎকালীন সময় আমার হুম। একটা ওয়েবসাইট ছিল, আমি ই কমার্স সাইট কিছুটা করতে চেয়েছিলাম এক্সেলেন্ট শুরু করার আগে। তো যাই হোক পরবর্তীতে হয় নাই। আচ্ছা, আচ্ছা। তো এখন আমার কাছে এই মুহূর্তে মানে এট প্রেজেন্ট আমার যে থিঙ্কিংটা বললে আপনি হয়তো ফাইন্ড আউট করতে পারবেন হুম, যে হুম, আসলে বলো, বলো। সেটা হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার কোনো একটা প্রোডাক্ট অর সার্ভিস আছে, না, যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস হতে পারে আমার কাছে আছে, আমি চাচ্ছি যে সেটা মার্কেটিং করার মাধ্যমে মোর অ্যান্ড মোর কাস্টমারের কাছে কিভাবে আমি প্রমোট করতে পারি, রিচ করতে পারি। এটা হচ্ছে আমার মূলত এই মুহূর্তে থিঙ্কিং এক। সেকেন্ড থিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এমন কোন অপরচুনিটি আছে যেখানে আমি ফোকাস করলে বা এক্সপার্ট হলে বা আমি কন্টিনিউ করলে রয়্যালিটি টাইপ কোন কিছু এস্টাবলিশ করা যাবে। এই দুইটা বিষয়। আচ্ছা, আচ্ছা। একটা হচ্ছে যে আপনি আপনি আপনার প্রোডাক্ট সার্ভিসকে যদি নিশ্চয়ই বাংলাদেশ মার্কেটের কথাই চিন্তা করছেন আপাতত, নাকি? হ্যাঁ, আপাতত তাই তো। আচ্ছা, বাংলাদেশ মার্কেটে আপনি যদি ধরেন আপনার অবস্থান বিবেচনা করে আমি বলছি, আপনার ব্যস্ততা বা আপনার সময় দেওয়ার যে বিষয়টা বা এখানকার প্রেক্ষাপট, সেই জায়গায় বাংলাদেশ মার্কেটে যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্টকে আপনি প্রমোট করতে চান, তাহলে আপনি একেবারে চোখ বন্ধ করে হচ্ছে ফেসবুকের উপর আপনাকে ফোকাস করতে হবে। কারণ হচ্ছে এই মার্কেটে আপনার ফেসবুকের ব্যবহারকারী, আসলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যদি 100 জন হয়, তাহলে ফেসবুকের ব্যবহারকারী হচ্ছে 99 জন। রাইট, রাইট। মানে বাংলাদেশে আসলে ইন্টারনেট মানে কিন্তু ফেসবুক। হ্যাঁ, রাইট, অনেকে ইন্টারনেট বলতে ফেসবুক বোঝে। রাইট, মানে রাইট। হ্যাঁ, আপনি অনেক ধরেন উম, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন রিক্সাওয়ালাকেও যে আপনি জিজ্ঞেস করেন আপনি ইন্টারনেট ব্যবহার করেন, সে হয়তো বলবে ইন্টারনেট কি বুঝি না, তো ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট বুঝে। ব্যবহার করে। হ্যাঁ, তো ফেসবুক যে ইন্টারনেটের উপর বেস করে চলতেছে, মানে ওই নলেজটাও অনেকের নাই, কিন্তু সে ফেসবুক ব্যবহার করে। এই কারণে রাইট, আপনি যদি মাস পিপলের কাছে পৌঁছাইতে চান আপনার প্রোডাক্ট সার্ভিস, তাহলে ফেসবুকের বিকল্প বাংলাদেশ মার্কেটে আসলে নাই। আপনি ই বেলিকেই দেখেন, কত বড় ফেসবুক গ্রুপ তারা তৈরি করছে। হ্যাঁ, তাদের ক্লায়েন্টের সবাইকে কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু তারা প্রচুর পরিমাণে ই করতেছে। ওয়েবসাইট তো আসলে একটা অফিস। হ্যাঁ, ওয়েবসাইট তো একটা প্রতিনিধিত্বকারী একটা কাঠখোট্টা জিনিস, কিন্তু ওয়েবসাইট তো আর কথা বলে না কারোর সাথে, ইন্টারাকশন করার সুযোগ তো নাই ওয়েবসাইটের মাধ্যমে। রাইট। অর্ডারটা করতে পারতেছে, কিন্তু একটু মনের অনুভূতিটা শেয়ার করা বা আমার একটা ইনভয়েস আটকাচ্ছে, এটা কই দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। তো এই ইউজারের সাথে ইন্টারাকশন করার যে বিষয়টা, তাদের কাছ থেকে উদ্বুদ্ধ করা বলেন, এভরিথিং কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। এই কারণে ফেসবুকের মার্কেটিংটাতে আপনার প্রথম কোশ্চেনে যেটা, ফেসবুকের মার্কেটিংটাতে আপনার গুরুত্ব দেওয়া দরকার। তাহলে হবে কি যে আপনি আহ এখনো আমি আপনার আরেকটা জিনিস বলি, যে ধরেন আপনি আপনার যে এক্সিলেন্টের যে প্রোডাক্ট আছে সেটাকেও কিন্তু আপনি ফেসবুকে প্রমোট করতে পারবেন, কারণ আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আমি কয়েকটা প্রোডাক্ট পার্সোনালি ইউজ করছি, আমি তো আপনার মাধ্যমেও নিয়ে আসছি ইনফ্যাক্ট। জি, জি। এর আগেও আমি আপনাকে বলছিলাম, আগেও কোনো হ্যাঁ, না হ্যাঁ। কোনো উপায়ে আমার কাছে কিছু প্রোডাক্ট আসছিল, আমার কাছে ভালো লাগছে বিদায় আমি সেকেন্ড টাইম গেছি। তাহলে যেই রাইট। প্রোডাক্ট কাজ করে, যে প্রোডাক্ট নিজেই ভালো, সেই প্রোডাক্টকে আপনি যে কোনো উপায়ে কিন্তু প্রমোট করতে পারেন। আমি জানি না আপনাদের পলিসি কি, পলিসির মধ্যে কোনো বাধা আছে কিনা, থাকা উচিত, কারণ জেনারেল মানুষ তো আর পয়েন্ট নিবে না, জেনারেল মানুষ হচ্ছে শুধু প্রোডাক্ট নিবে। তো তাদের না, যদি ওই এই মুহূর্তে তো আপনাদের যে আরো সেলস বেশি। প্রাইস, এই মুহূর্তে কোনো বাধা নেই, বরঞ্চ এমনি স্যার নিজেও চাচ্ছে যে বিভিন্ন প্রক্রিয়ায় আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাই। কিছু স্টেপও নেওয়া হয়েছে তাইলে অবশ্য। আমার পরামর্শ থাকবে, আপনি মানে দেরি তো নাই, পারলে আজকে আপনি একটা পেজ খোলেন, সেই পেজের মধ্যে আপনি হচ্ছে প্রোডাক্ট গুলা উঠান, এবং সেইটাকে আপনি আস্তে আস্তে করে প্রমোট করার ব্যবস্থা করেন। মানে এটার জন্য এটা ডিলে করার কিছু নাই, এবং এটার একটা ডিমান্ড কিন্তু ইজিলি আপনি ক্রিয়েট করতে পারবেন। আসলে হচ্ছে যে জেনারেলি যেভাবে মানুষ ফেসবুক মার্কেটিং করে, আমি কিন্তু অলওয়েজ এই বিষয়টা আপনাদেরকে বলতেছি যে এইভাবে ফেসবুক মার্কেটিং করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। কারণ জেনারেল মানুষরা হচ্ছে খালি লাইভে আসতেছে বলতেছে, এটা অনেকটা আহ
ইয়েদের মতো, ফেরিওলাদের মতো, বা ওই যে আচ্ছা হকার আছে না, হকাররা যেভাবে সেল করে, হকারদের কাজ কিন্তু, যেমন গুলিস্তানে গেলে হচ্ছে প্রোডাক্ট নিয়ে বসে রয়েছে, আসেন ভাই, নেন ভাই, এই করেন সেই করেন, ওয়ান টাইম। কিন্তু এখানে কিন্তু রিটার্নিং কাস্টমার থেকে তৈরি হচ্ছে না, ইভেন তার কাছে কোনো রাইট ডেটা থাকে না। রাইট লাইভেও যারা আইসা বলতেছে এটা হচ্ছে একটা আধুনিক হকার, ডিজিটাল হকার বলতে পারি কি আমরা। আচ্ছা আচ্ছা বুঝার জন্য বলছি যে ডিজিটাল আচ্ছা হকারের মতো কিন্তু সে লাইভে এসে বলতেছে। এভাবে করে সেলস করলে এটাকে রয়্যালিটিতে আসা যাবে। আপনি সেকেন্ড যে বলছেন আর কি, আপনার দ্বিতীয় সাস্টেনেবল যে না এটা ছিল যে হ্যাঁ সাস্টেনেবল না, এবং আপনি রয়্যালিটি বা রেসিডুয়াল টাইপ কিছু হবে তা না। আসলে আহ রয়্যালিটির যে সংজ্ঞা আপনার সাথে জমবে এই জায়গাটাতে, রয়্যালিটির যে মূল সংজ্ঞা, সেখানে আমরা কিন্তু নেটওয়ার্কটাকেও কিন্তু রয়্যালিটি বলি না, রেসিডুয়াল। হ্যাঁ, তো রাইট এর কারণ হচ্ছে এইখানেও কিন্তু সেলস হলেই তো ইনকাম হবে, সেলস না হলে থেকে ইনকাম হবে। এক্স্যাক্টলি অনেক নতুন মানুষ কিন্তু ভুল ভাবে যে আমি যদি জিএম হয়ে যাবো, আমি অ্যাম্বাসেডর হয়ে যাই, তারপর তো এমনি আসতে থাকবে, এটা তো তা না। হিউজ একটা ইনকাম আসবে এগেইনস্ট সেলস। কারণ এক্স্যাক্টলি ধারণা করা যায় যে কোম্পানির কার্যক্রম যদি কন্টিনিউ থাকে, মানুষ তো কিনবেই, তাহলে মানুষ কিনলে যে যত বড় বিজনেসম্যান হচ্ছে তার নেটওয়ার্ক তত বড়, সুতরাং সেলস হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণেই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র হয়েও সে বড় ইনকাম করবে। যদি সেলস আচ্ছা স্টার্ট হয়ে যায়, মনে করেন একটা একটা অ্যাম্বাসেডর, আচ্ছা রয়্যাল রানা ভাইয়ের অবস্থান থেকেই আগামীকালকে যদি একটা সেলস না হয়, তাহলে ইনকাম তো দূরের কথা, বরং খরচের অনেক খাত কিন্তু দাঁড়াবে। হ্যাঁ, একবার স্বাভাবিক এক্সাক্ট। তো সেইখানেও ধরে আপনি আপনার ফেসবুকের মধ্য দিয়েও একটা রেসিডুয়াল টাইপের, যদি আপনি আমি বলি আর কি, সেটাও কিন্তু সেলস এর উপর মাধ্যমেই হবে, সেলস এর বাইরে তো কিছু না। একটা বই, হুমায়ুন আহমেদের বই বিক্রি না হইলে সে পাবে কোথায়? রাইট 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 তার মানে আলটিমেট মানে এমন কোন অটোমেশন কিন্তু নাই যেটার মধ্যে কোনো ধরনের সেলস কিছুই নাই, এমনি এমনি মানি প্রোডাকশন হচ্ছে, এটা তো কিছুই না, পৃথিবীর কোনো কিছুতে এটা না। তাহলে রয়্যালিটি বা রেসিডুয়াল আসলে আমরা যেটা আহ, বললাম বা আমরা যেটা করতেছি বুঝতেছি, বিশেষ করে আপনি, ওইটাই কিন্তু। এখন আসেন হচ্ছে যে ফেসবুকের সাথে আমি এটা অ্যাড করি, যখন আপনি 100 কাস্টমার, ধরেন অনেক কষ্ট মষ্ট করে আপনি 100 কাস্টমারের কাছে সেল করছেন, এখন এই প্রত্যেকের ডাটা আপনার কাছে আছে যে কোন কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করলো। তারপর আপনি আবার যদি সেকেন্ড টাইম তাদের কাছে নক করে সেইখান থেকে 50টা মানুষের কাছে সেলস করতে পারেন, তাহলে সেটাকে আমরা বলবো যে রিটার্নিং কাস্টমারের কাছে সেল করলাম আমি, একই কাস্টমারের কাছে বারবার করলাম। তারপর আরেকটা প্রোডাক্ট করলাম, প্রথমে এক্স, তারপর ওয়াই, তারপর জেড, রিলেট অনেক কিছু তো লাগে। যার জি আসলে সাবান লাগে তার তো শ্যাম্পু লাগে, যার শ্যাম্পু লাগে তার বাসায় ডালও লাগে, যার ডাল লাগে তার বাসায় চালও লাগে। জি তাহলে জি আমার যে প্রোডাক্টের ক্যাটাগরি, এই অনুযায়ী আমি কিন্তু একই কাস্টমারের কাছে বারবার সেলস করার সুযোগ কিন্তু আছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে নেটওয়ার্কে আমরা কিন্তু অলওয়েজ স্বপ্ন দেখি এই এই রিসেলের বিষয়টা। হ্যাঁ, যে আমরা রাইট রাইট একই কাস্টমারের কাছে বারবার করব, কিন্তু আনফরচুনেটলি অনেক ধরনের সীমাবদ্ধতার কারণে অনেক সময় কিন্তু এটা হয়ে ওঠে না। ম্যাক্সিমাম কিন্তু ক্ষেত্রে হয়ে ওঠে না কিন্তু ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এটা এটা হবে, এটা মানে মাস্ট হবে। জেনারেল যেভাবে করছে সেভাবে করলে না। ফেসবুক কিছু অ্যাডভান্স মার্কেটিং আছে, যেমন আপনার পিক্সেলের নাম আপনি শুনছেন, পিক্সেল জি মার্কেটিং, রিটার্গেটিং, মেসেঞ্জার রোবট আছে, জাতীয় বিষয়গুলা কাজে লাগে। আমরা করি কি, সমস্ত কাস্টমারকে ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে অথবা আসছিল, নেয় নাই, তাদেরকে আবার আমরা রিটার্গেট করে এদেরকে বিজ্ঞাপন দেখাতে পারি। আমি একটা সিম্পল সিনারিও আপনাদের তুলে ধরি। যেমন ধরেন আহ এই যে নতুন সার্ভার যে আমি তৈরি করলাম, a2.spellbit.com, হ্যাঁ, এখানে আমার কিন্তু এখন বিজ্ঞাপন চলছে। ফাইন এই ফাইন বিজ্ঞাপনে, হ্যাঁ বিজ্ঞাপন চলছে। এখন দেখা গেল ধরেন ফর এক্সাম্পল যে 1000 মানুষ এই বিজ্ঞাপন দেখে ধরে আমার পেজের মধ্যে আসলো, আসার পরে ওইখান থেকে হয়তো 30 জন 50 জন ধরেন হচ্ছে এনরোল নিল, বাকি 950 জনই কিন্তু এনরোল নেয় নাই। আমার ওকে কাছে ডেটা আছে যে কোন 50 জন নিল আর কোন 950 জন নেয় নাই। জি তাহলে জি প্রথমবার আমি কিন্তু ফেসবুকের ওভারঅল সকল ইউজারের কাছে বিজ্ঞাপন দেখাইছি, কিন্তু সেকেন্ড টাইম আমি যখন বিজ্ঞাপন দেখাই, তখন ওই যে 950 যারা আমার এখানে আসছিল কিন্তু নেয় নাই,
সেকেন্ড টাইম আমি তাদেরকে শুধুমাত্র বিজ্ঞাপন দেখাই, অর্থাৎ এবার আমি ফেসবুকের সমস্ত মানুষ বা বাংলাদেশের সমস্ত মানুষকে বিজ্ঞাপন দেখাই না, শুধুমাত্র ওই 950 মানুষকে বিজ্ঞাপন দেখাই। এখন 950 মানুষকে বিজ্ঞাপন দেখানোর মানে কি দাঁড়াচ্ছে রাসেল ভাই, খেয়াল করেন, ওই যে একটা কাস্টমার একটা প্রোগ্রামে আসলো, আমার মার্কেটিং প্ল্যান দেখছে বা একটা প্রোগ্রাম দেখছে, দেন ওই কাস্টমারের মানে 100 জন কাস্টমার যদি আসে, তাহলে হয়তো 5-10% এমনিতেও সেলস হয়, নেটওয়ার্কে তো তাই হয়। পাঁচ দশ জি পার্সেন্ট তো প্রোগ্রাম দেখলেও সেলস হয়, প্ল্যান জি দেখলেও সেলস হয়। বাকি বাকিদের সেলসটা হয় না কেন, কি করলে হবে আপনারা যদি জিজ্ঞেস করি, তাহলে আপনি কিন্তু চোখ বন্ধ করে উত্তর দিবেন, ফলো আপ করতে হবে, রাইট রিকন্টাক্ট ফলো আপ রিকন্টাক্ট বা ফলো আপ করতে হবে। ফলো আপে যে পরিমাণ সেলস হয়, শুধু একবার বসে মার্কেটিং প্ল্যান দেখালে কি এই পরিমাণ সেলস হয়? নো 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 ফলো আপের ফলো আপের সেলসটা বেশি না, ফলো আপের অবশ্যই গুরুত্ব অনেক বেশি না সেলসের ক্ষেত্রে। রাইট রাইট এখন এখন ফেসবুক মার্কেটিং এর মধ্য দিয়ে ফলো আপ করার সুযোগ আছে, জেনারেল মানুষ এটা জানে। নতুন আচ্ছা নতুন কাস্টমারের কাছে যাওয়ার চেয়ে পুরনো যে কাস্টমার গুলা প্রোগ্রাম দেখছে, প্ল্যান দেখছে, তাদেরকে যদি ফলো আপ করা যায়, তাহলে সেলস হওয়ার সম্ভাবনা কি বেশি না কম? অবশ্যই বেশি অবশ্যই বেশি। এক্স্যাক্টলি আমি বলতেছিলাম যে 50 জন কিনছে, 950 কিনে নাই। এখন জেনারেল মানুষ হিসেবে আমি যেটা করতাম, আমি এই 1000 শেষ, আমি মনে করতাম জেনারেল মানুষরা যেটা মনে করে আর কি হুম ফেসবুক মার্কেটিং এ, যে এই 1000 শেষ, 50 জন কিনছে, বাকি 950 জন আর কিনবে না, এটি বাদ। নতুন ডিস্ট্রিবিউটররা যেটা মনে করে এই কয়জন নিছে, বাকি যারা নেয় না এরা বাদ, সে আবার নতুন হুম গেস্ট খুঁজে। তো রাইট ফেসবুক মার্কেটিং এর জেনারেল মানুষ হচ্ছে আরো 1000 মানুষের কাছে বিজ্ঞাপন দেখাইতে চায়, এবং তারা তো নতুন, আবারও 1000, এরপরে আরো 1000 নতুন, আরো 1000 নতুন। তো এরা তো নতুন বিদায় সেলস এর আউটকাম বা সাকসেসফুল সেলস হয় হচ্ছে খুব অল্প। কিন্তু যখন ওই যারা কিনে নাই এদেরকে আবার রিটার্গেট করে আমরা বিজ্ঞাপন দেখাই সেকেন্ড টাইম, মানে সেকেন্ড ফলো আপ, তারপরেও ধরেন এরা আসলো, দেখলো, কিনলো না, সেকেন্ড টাইম 950 যখন আসে, তখন হয়তো ওইখান থেকে আরো 30-40-50 জন কিনলো, আরো 900 কিন্তু কিনে নাই, তখন থার্ড টাইম রাইট আবার আমরা তাদেরকে দেখাই। এভাবে আচ্ছা করে সুযোগ আছে, তাকে আমি যদি চাই যে 5-7 বার, 10 বার, 12 বারও তাকে আমি রিটার্গেট করব, তাকে ভিন্ন ভিন্ন কন্টেন্ট আমি দেখাবো। আচ্ছা, আপনার এক্স পছন্দ হয় না, আপনি ওয়াইটা নিতে পারেন, ওয়াই পছন্দ হয় না, জেডটা নিতে পারেন। এভাবে করে আমরা কিন্তু তাকে বারবার দেখাইতে পারছি। এতে সুবিধাটা যেটা, আমি এই অংশটা শেষ করি, এতে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে ওই যে जो दिखता है वही কিন্তু बिकता है। এটা আপনি যা রাইট মানুষ যা দেখে, মানুষ যা দেখে ওইটাই কিন্তু মানুষ কিনে। এবং মানুষ কিন্তু প্রথমবার যখন আপনার ব্র্যান্ডটা দেখে, তখন সে কিন্তু এক্সিলেন্ট, এটা কোন ব্র্যান্ড, কি, আচ্ছা ঠিক আছে, চোখে পড়ছে, সে আর এটা নিয়ে করলো না। সেকেন্ড টাইম যখন দেখে, আচ্ছা এটা কি জানি দেখছিলাম, ও আচ্ছা ওই যে ওই দিন দেখছিলাম, চোখে পড়ছিল। থার্ড টাইম এক্সিলেন্ট, তার কাছে চিনা চিনা মনে হয়। ফোর্থ রাইট টাইম, আরে আচ্ছা এটা এক্সিলেন্ট না, এদের কি আবার এই প্রোডাক্টও আছে। মানে যখন 5-7 বার 10 বার মানুষ দেখে, তখন এক্সিলেন্ট সে কিন্তু কখনোই যায় নাই, কিন্তু তার কাছে মনে হয় যে এটা একটা পরিচিত ব্র্যান্ড। রাইট ইউনিলিভারে আপনি কয়বার গেছেন ভিজিট করতে? একবারও না ইউনিলিভারের ফ্যাক্টরি কি, এক্সওয়াইজেড কি, বিজ্ঞাপন দেখতে দেখতে ইউনিলিভার আমাদের হয়ে গেছে একবারে মানে মানে একটা জীবনের অংশ হয়ে গেছে ইউনিলিভার। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম হয়ে গেছে। তো এই যে জায়গাটা, তাহলে যত দেখানো যায় আস্তে আস্তে কিন্তু ব্র্যান্ডটা মানুষের মনের মধ্যে গেঁথে যায়, তখন রাইট তার কাছে মনে হয় এটা তো আমি চিনি, এটা তো আমি জানি, এবং দীর্ঘদিন যাবত যেহেতু আমি এটা দেখতেছি, তাই এটা মনে হয় ভালোই, তখন কিন্তু সে ট্রাই করে। তাহলে এই কারণে সেলস ওয়ান টাইমে কখনোই, মানে একবার একটা কাস্টমার অ্যাপ্রোচ করলে যে পরিমাণ সেলস হবে, এটাকে যদি রিটার্গেট করা যায়, রিকন্টাক্ট করা যায়, বা ফলো আপ, নেটওয়ার্কে আমরা যেটাকে ফলো আপ বলি, এখন রিকন্টাক্ট বলছি। আর ডিজিটাল মার্কেটিং এ বা ফেসবুক টার্মে, গুগলের টার্মে আমরা এটাকে রিটার্গেট বলছি, ঘটনা একই আর কি। ওই প্রক্রিয়ায় যখন আপনি করবেন, তখন যে আপনার রয়্যালিটি এস্টাবলিশ হবে। ধরুন ফর এক্সাম্পল, আপনি মানুষের কাছে ফ্রি মেথডে, পেইড মেথডে পৌঁছাইতে পৌঁছাইতে আপনি ধরেন 10 লাখ, 20 লাখ, 50 লাখ মানুষের কাছে আপনি পৌঁছে গেছেন, এটা হবে কিন্তু খুব বেশি লাগে না, কিন্তু 1000 মানুষের কাছে ফেসবুক বিজ্ঞাপন দেখায় মাত্র $1। আচ্ছা তাহলে $100 দিলে ফেসবুক 1 লক্ষ মানুষের কাছে আপনার প্রোডাক্ট দেখাবে, আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন।
আচ্ছা, তাহলে $100 যদি 1 লাখ মানুষের কাছে দেখায়, তাহলে আসলে 10 লাখ মানুষের কাছে দেখার জন্য আমার $1,000 লাগবে। তো $1,000 কত টাকা? কিন্তু আমি 10 লাখ মানুষের কাছে পৌঁছাইলাম, চিন্তা করেন আপনি। আচ্ছা। তাহলে 10 লাখ মানুষের কাছে পৌঁছাইলে সবাই তো আর আমাদের সাইটের মধ্যে যে আসছে বা আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে তা না। অনেকে দেখবে, ও আচ্ছা এটা এক্সিলেন্ট, না আচ্ছা সে আবার চলে গেল। ওই যে ফেসবুকে আমরা যে বিজ্ঞাপন দেখি সব তো আমরা ক্লিক করি না, কিন্তু সেটাই ল অফ কেউ না এভারেজ কেউ তো অনুযায়ী ক্লিক আসবে। করে। হ্যাঁ, কেউ না তো, ধর 10% ধরে, যদি রাইট। 10% হয়, 10 লাখ মানুষের কাছে আমি $1,000 খরচ করে পৌঁছাইলাম, $80,000 খরচ করে পৌঁছাইলাম। এবার এক ধরেন 1 লাখ মানুষ, মানে 10% মানুষ হচ্ছে আমার ওয়েবসাইট বা আমার ফেসবুক শপের মধ্যে আসলো। এদের মধ্য থেকে আপনি একটা ক্ষুদ্র অংশ, জাস্ট ধরেন আপনি যে 1,000 মানে 1 লাখের আবার 1%, 1,000, তাহলে জি, 10 লাখের তুলনায় কিন্তু 0.10%। বুঝেন রাইট। আপনার, দশ জি, লাখ জি, মানুষের কাছে পৌঁছাইলাম, 1 লাখ মানুষ আসলো, 9 লাখই বাদ। এই 1 লাখ যাদেরকে আমরা নেটওয়ার্কে প্ল্যানটা দেখাইলাম বা প্রোগ্রামটা দেখাইলাম, আর অনলাইনে হচ্ছে আমার বিজ্ঞাপনটা দেখাইলাম, এটার সাথে ইন্টারেকশন করলো, সে হয়তো আমার পেজে আসলো, আমার ওয়েবসাইটে আসলো, আমার প্রোডাক্ট সম্পর্কে জানলো। এদের জি, জি। মধ্য থেকে যদি আমরা মাত্র 5% সেলসও তৈরি করতে পারি, তাহলে 1 লাখ থেকে 5% মানে 5,000। ক্যান ইউ ইমাজিন 5,000 পিস প্রোডাক্ট সেলস হওয়া সম্ভব? বিশাল। তো 5,000 দেন আপনি 1%, 1,000 পিস প্রোডাক্ট আপনি সেল করেন, আর সেটা যদি আপনার ধরেন জুসি হয়ে থাকুক ফর এক্সাম্পল, অথবা জি, হতে পারে প্রোডাক্ট যে কোনো একটা ধরেন, ডেফিনেটলি আমি যখন আপনাকে পরামর্শ দেবো যে ফেসবুক মার্কেটিং বা অনলাইনের মধ্য দিয়ে কোনো প্রোডাক্ট সেলস, আপনি এমন প্রোডাক্টই চুজ করবেন যে প্রোডাক্টে অ্যাটলিস্ট 300-400 টাকা যেটাতে প্রফিট মার্জিন আছে, সেই ধরনের প্রোডাক্ট নিয়েই শুরু করা উচিত। তা আপনি চিন্তা করেন, ধরেন যদি 1,000 প্রোডাক্ট সেলস হয়, আর সেখানে যদি 300 টাকায় যদি মার্জিন রাখা যায় সেই প্রোডাক্ট থেকে, তাহলে 3 লাখ টাকা আসা, আচ্ছা, ঠিক কিনা? রাইট। এটার পার্সেন্টেজটা যদি 1% থেকে 2% সাকসেস হইতো, 6 লাখ টাকা। 5% মানে 15 লাখ টাকা। $1,000 বিজ্ঞাপনের মধ্য দিয়ে বাকি প্রসেস সম্পন্ন করে মাত্র 300-400 টাকা প্রফিট হয়। এই টাইপের প্রোডাক্ট সেল করেও কিন্তু 10-15 লাখ টাকার বিজনেসও কিন্তু প্রফিটও জেনারেট করা সম্ভব। এবং এই জায়গায় আপনার চিন্তা করেন যে আপনার ফিজিক্যাল ইয়েটা, অংশগ্রহণটা কতটুকু লাগতেছে। রাইট। ফিজিক্যাল অংশগ্রহণ কিন্তু খুবই কম, আপনার খেয়াল করেন। আপনি আপনি হয়তো ধরেন আপনি বিজ্ঞাপন করে আপনার অর্থ আছে, আপনার কাছে স্ট্র্যাটেজি আছে, আপনার কাছে বিজনেস করার মতোই আছে। বিজনেসম্যান তো আসলে বিজনেসম্যান কিন্তু ঘাম জড়ায় না, বিজনেসম্যানের ঘাম জড়ে কিন্তু হচ্ছে আপনার ব্রেইনের ভিতরে। হ্যাঁ, বিজনেসম্যান কিন্তু স্ট্র্যাটেজি, পলিসি এবং সাহস, ইনভেস্টমেন্ট এই জায়গায় কিন্তু ফোকাস করে। এখন ধরেন ফর এক্সাম্পল, এই যে হাজার হাজার মানুষ যে আমার পেজের মধ্যে আসবে, তাহলে এইটার আহ, ধরেন মেসেঞ্জারে নক দিল, তাহলে কে এইটার কাস্টমার সাপোর্টটা দিবে? এখন আপনি যদি মনে করেন আপনার সময় আছে, তাহলে আপনি নিজে দিবেন। আর যদি মনে করেন যে আমি একটা এমপ্লয়ি সেট করে দিই, সে দিবে, তাইলে তো আসলে এমপ্লয়ি এই কাস্টমারের সাথে কথা বলবে, অর্ডারটা কালেকশন করবে। আবার ধরেন ডেলিভারি হবে, তার ডেলিভারিটা কি করবে? আপনি যদি মনে করেন আপনি করবেন, তাইলে আপনার ইনভলভমেন্ট আছে। আপনি যদি সেইখানে ডেলিভারির জন্য একটা এমপ্লয়ি সেট করে দেন, অর্ডার আসলো, সে ওইটা নিয়ে ওই ঠিকানায় যায় এসে পরিবহনে দিয়ে আসলো বা এক্সপ্রেস এর মাধ্যমে পৌঁছে দিল, তাহলে আপনি খেয়াল করেন আস্তে আস্তে আপনি কিন্তু একটা অটোমেশনের দিকে কিন্তু যাচ্ছেন। ওই অটোমেশনে আপনি যখন যাচ্ছেন, তখন সেটাকে আমরা কিন্তু একটা রয়্যালিটি ইনকামের মতো বলতে পারি, জেনুইন বিজনেস আর কি তখন তৈরি হয়। আমার মনে হয় যে আপনি একটা আপনার যে দুইটা কোশ্চেন ছিল, দুইটারই একটা আহ, মোটামুটি একটা ইয়ে জি, পাইছেন জি। আপনি, আমি যে জি ভাইয়া কিভাবে একটু এটাকে এখানে, কাজে লাগানো সম্ভব। রাইট, এখানে একটু অ্যাড করতে চাই, তাহলে আমি আরেকটু হয়তো বা ভাস্ট ইনফরমেশন পাবো। সেটা হচ্ছে আহ, মানে আমার, মানে জাস্ট এই মুহূর্তে ফর এক্সাম্পল যে ব্যাপারটা এমন নয় যে আমি ধরেন এক্সিলেন্ট কেন্দ্রিক বা এক্সিলেন্ট প্রোডাক্ট কেন্দ্রিক চিন্তা করতেছি। ধরেন আমি এক্সিলেন্ট নাই, ফ্রেশ নিউ কামার। আমি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, এইটা মাথায় রেখে একটু বলবেন তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বেসিক্যালি মার্কেটিং এক্সপার্ট হতে চাই। মার্কেটিং এক্সপার্ট, Exactly. অনলি মার্কেটিং। হ্যাঁ, এরপরে আদার্স যে ফিজিক্যাল ইনভলভমেন্ট গুলো বা অ্যাক্টিভিটিস গুলো, এই আবার ডেলিভারি বা আদার্স ওই পেইনটা বা ওই কাজগুলোর সাথে আমি নিজেকে ইনভলভ করতে চাই না।
ফর এক্সাম্পল অনলি মার্কেটিং এই হুম। জায়গাটায় যদি আমি থাকি, সেক্ষেত্রে কি শুধুই এফবির উপরে আমার ডিপেন্ড হওয়া বা শুধু ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হওয়া ঠিক হবে? মানে এটা আমি জাস্ট হয়তো আপনার হাস্যকর মনে হবে, মানে বললাম উদাহরণস্বরূপ যে এক সময় কোনো একটা কারণে বা কোনো একটা কারণে ফেসবুক বাংলাদেশে অফ বা ফেসবুক ডিসকন্টিনিউ, সেক্ষেত্রে আমার এই লার্নিংটা কি হবে? কেন আমি শুধু ফেসবুকের উপর ডিপেন্ড করব? মানে আর আর আদার্স কোনো ক্ষেত্র কি নেই মার্কেটিং রিলেটেড? আচ্ছা, মেইনলি আসলে ফেসবুক না, মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর কি। সোশ্যাল মিডিয়া তো অনেকগুলো সোশ্যাল মিডিয়া। অ্যাপ্লিকেশন আছে, আপনি ইনস্টাগ্রাম আছে বা টুইটার আছে, লিঙ্কডইন আছে। এখন হ্যাঁ, আমরা ফেসবুককে কেন প্রায়োরিটি দিচ্ছি, কারণ বাংলাদেশ মার্কেটে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যাটা অনেক বেশি। মানে আমি একটা মাইক রেডি করলাম এন্ড দেন ওই মাইক দিয়ে আমি মাইকিং করলাম, সেটা হচ্ছে সাহারা মরুভূমিতে। সাহারা মরুভূমির মধ্যে তো মানুষ নাই, তাহলে এই মাইকিং, এই সাউন্ড, এই আওয়াজ কে শুনবে আর কে আমার কাছ থেকে নেবে? হ্যাঁ, রাইট। তো এই মাইকিংটা যদি আমি জনবহুল কোন একটা এরিয়াতে করতে পারি, তাহলে কিছু মানুষের কাছে আমার অফারটা পৌঁছাবে। এই কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে পৌঁছাইতে হইলে ফেসবুকটা প্রাধান্য পাচ্ছে। এখন আপনি যদি আমাকে বলতেন যে ইউরোপের কোন একটা মার্কেট, এমন কিছু বা চায়নাতে ফেসবুক ব্যবহারই করা যায় না, তো সেইখানে আপনি প্রোডাক্ট প্রমোট করার জন্য তো ফেসবুক ইয়ে না। মানে ওদের হ্যাঁ, নিজস্ব আপনার সোশ্যাল চায়না, মিডিয়া আছে। হ্যাঁ, ওদের নিজস্ব সোশ্যাল মিডিয়া আছে। চায়নাতে ফেসবুক, ইউটিউব এগুলার ব্যবহার করা যায় না, ওরা বন্ধ করে রাখছে আর কি। জি জি। ওখানে যে আপনি ওপেনও করতে পারবেন না, বিপিএল রাইট। ছাড়া আপনি ডিরেক্ট ওপেন করতে পারবেন না। হ্যাঁ, রাইট তাহলে রাইট। কোন মার্কেটে আমরা ব্যবসাটা করব, ওই মার্কেটের ভিতরে কি আছে, মানে কিভাবে কাস্টমারের কাছে পৌঁছানো, সেটা নিয়ে কিন্তু আমরা ইয়ে করতেছি। তাহলে ভাই আমি কি এখন এটা এই হচ্ছে বলতে পারি, একটা বিষয়। এটা বলতে হুম, পারি বলুন। যে ফেসবুকটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায়োরিটির মধ্যে আছে, তাই তো? এক্স্যাক্টলি। ই-কমার্স, কমার্স বা অনলাইনের মধ্য দিয়ে বাংলাদেশি কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক একটা বড় ভূমিকা এখানে পালন করছে। হ্যাঁ, ফেসবুককে অ্যাভয়েড করে কেউ যদি চায় আমি অনলাইন বিজনেস করব, এটা মানে বাংলাদেশের মার্কেটে আর কি, তাহলে এটা এখনকার প্রেক্ষাপটে আর কি মানে উচিত হবে না এটাকে অ্যাভয়েড করা, তাহলে বড় প্রশ্নটা একটা আমি কেন করলাম সম্ভাবনা ভাইয়া, আছে। প্রশ্নটা এই জন্য করলাম যে আমি থিঙ্কিং করেছি আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হচ্ছি বা চাই, কিন্তু আমি যদি স্পেসিফিক একটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড থাকি, তাহলে আমি ফেসবুক মার্কেটার হলাম। ব্যাপারটা কেমন হলো না? আচ্ছা, আমি 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 আপনার সেকেন্ড কোশ্চেনটাতে আসতেছি। তাহলে যখন আপনি মেইনলি আপনি কিন্তু শিখতেছেন হচ্ছে কিভাবে আপনি বিজ্ঞাপনটা করবেন, কিভাবে আপনি রিটার্গেট করবেন, কিভাবে আপনি কাস্টমারদের কাছে বারবার পৌঁছাবেন। এই যে জি টেকনিক জি। গুলা, বিষয়গুলা, এগুলা আপনি ফেসবুকের মধ্য দিয়ে শিখলেন, কিন্তু আপনি যখন টুইটারে যাবেন বা আপনি যখন অন্য প্ল্যাটফর্মে যাবেন, অলমোস্ট কাছাকাছি। যেমন আমি আচ্ছা। আপনাকে একটা ফানি ওয়েতে বলি, রাসেল ভাই কি এক্সিলেন্টের নেটওয়ার্ক মার্কেটার, নাকি নো। রাসেল ভাই যা শিখছে সেটা সে যে কোনো কোম্পানিতে প্রয়োগ করার যোগ্যতা রাখে? আমি অবশ্যই অবশ্যই খেয়াল নেটওয়ার্কার, করছেন, এক্সিলেন্ট আপনি মার্কেটার না নেটওয়ার্কার। নেটওয়ার্কার। রাইট। তাইলে আপনি এক্সিলেন্টে বসে কাজ করছেন বিদায় আমি যদি এই ভুল করি যে রাসেল ভাই এক্সিলেন্ট ছাড়া খাওয়া নাই, এটা ভুল হবে আমার, কারণ রাসেল ভাইয়ের যে নলেজ এক্সপিরিয়েন্স হয়েছে, আজকে যদি এক্সিলেন্ট নাও থাকে, আল্লাহ জি। না করুক, এটা হ্যাঁ, কন্টিনিউ করুক, সেটাই আমরা উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ যদি নাও থাকে, রাসেল ভাই যদি অলস না হয়, রাসেল ভাই যদি নিজেকে নিজে আটকায় না রাখে, তাহলে সে তার এই নলেজকে কাজে লাগায় অন্য আরেকটা কিছু ডেভেলপ করতে পারবে, সিমিলার টাইপের বা রিলেটেড কিছু একটা নিজে করে ফেলতে পারবে, নিজেই করতে পারবে অথবা অন্য কোনো কোম্পানিতেও সে প্রয়োগ করতে পারবে। এক্স্যাক্টলি ফেসবুকের মধ্য দিয়ে মার্কেটিং শিখবো বলে আমি ফেসবুকের মার্কেটিং হয়ে গেছি বিষয় তা না। ওইখানে যে নলেজটা আমি নিলাম, যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা করার চিন্তা আমি শিখলাম, হ্যাঁ, সেইটা আমি যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবো। আর তাইলে আমার মনে হয় যে আপনি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন, এর সাথে আমি আরেকটা এডিশন দিই তাহলে আপনার সহজ হবে। সেটা জি। হচ্ছে এক্সপার্টনেসের বিষয়টা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি হব। এখন ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং তো আর এরকম ছোট একটা বিষয় না যে এখানেই এই চ্যালেঞ্জ। এই হচ্ছে একটা, হ্যাঁ, এখানে তো অনেকগুলা বিষয় এখানে রয়ে গেছে। আমি রাইট। আপনার 10টা মডিউলকে এখানে ইনক্লুড করছি, কিন্তু এই 10টাই ডিজিটাল মার্কেটিং না, এর বাইরেও আরো অনেক মডিউল আছে।
এখন এই 10টা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় গুলাকে আমি একত্রিত করার চেষ্টা করছি, কিন্তু এর বাইরেও আরো আছে। যেমন আপনি এখনো ইমেল মার্কেটিং সম্বন্ধে তো খুব একটা স্টাডি আপনার হয় নাই, বাট রাইট। শুধু ইমেল মার্কেটিং দিয়েও অনেক মানুষের কাছে রিচ করা সম্ভব, অনেক বড় কিছু করা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে ইমেল মার্কেটিং এর উপযোগিতাটা একটু কম, ফেসবুকেরটা বেশি, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ইমেল মার্কেটিং আবার খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মানুষরা ইমেল হয়তো কম কম চেক করে, কিন্তু বাইরের মানুষরা কিন্তু ইমেল চেক করে বেশি। মেসেজ চেক হ্যাঁ, করার মতো। হ্যাঁ, তখন এই কারণে কিন্তু ইমেল মার্কেটিংও কিন্তু আমাদের মডিউলের মধ্যে আছে। তাহলে আপনি আসলে কোনটা দিয়ে করবেন? ওই যে এমবিবিএস সব জানে, কিন্তু তারপরে সে ক্যারিয়ার তৈরি করে কিন্তু স্পেশালাইজড কোন একটা টপিকস। এক্স্যাক্টলি, এক্সপার্ট। আপনি ডিজিটাল মার্কেটিং এর এমবিবিএস করেন, সবগুলা আচ্ছা আচ্ছা সম্পর্কে আপনি ভিডিও দেখবেন, আচ্ছা আচ্ছা। সবগুলাই আপনি ভিডিও দেখবেন, সবগুলা সম্পর্কে আপনার আইডিয়া থাকবে। আপনি এসইও নিয়ে কাজ করেন না, কিন্তু এসইও ভিডিও গুলা যদি আপনি একবার শুধুমাত্র সিনেমার মতো করেও দেখেন, এরপর কেউ যদি আপনাকে বলে যে কিওয়ার্ড রিসার্চ বিষয়টা কি, আপনি কিন্তু ডিটেল রিসার্চ না করতে পারলে আপনি জানেন এখন যে রিসার্চটা কি। লং বুঝতে টেল পারছেন? কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। জি জি। এক্স্যাক্টলি, টার্ম গুলা কিছু মাথায় থাকবে, কারণ রাইট। আপনি কিন্তু আলোচনাটা চালাইতে পারবেন। আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন না বিধায় আপনি আপনার সাথে আমি যদি একটা চায়ের আড্ডা মারি, সেখানে রাজনৈতিক আলোচনা উঠে, আপনি 2 লাইন বলতে পারবেন না, আমিও পারবো না। এটা এটা কেন? আমরা রাজনীতি করি না, বাট আমরা এটা জানি, এটা কমন সেন্স, বা এটা নিয়ে একটু স্টাডি আছে, ফেসবুকে আছে বা পত্রিকায় আছে, বা হয়তো নিউজ দেখে দেখে। একইভাবে হচ্ছে ভিডিও দেখে দেখে আপনি সবগুলা মডিউলের ভিডিও গুলা আপনি দেখবেন, 60-70% আয়ত্তে নেবেন হচ্ছে বাকি সব মডিউল। কিন্তু আপনি যেটাতে এক্সপার্ট হওয়ার চিন্তা করছেন, সেটার উপরে আপনি হচ্ছে চেষ্টা করবেন 90% নলেজ নেওয়ার জন্য। 100% আমি বলবো না, আসলে 100% বলতে কিছু নাই পৃথিবীতে। কেউ যদি বলে আমি 100% জানি অথবা আমি 100% শিখে ফেলবো, নলেজের 100% কিভাবে শিখে একটা মানুষ? এটা কি সম্ভব নাকি? নলেজ তো প্রতিনিয়ত বাড়বে। হ্যাঁ, আমরা রাইট কি যে রাইট। জানি না, এটাই তো অনেকে জানি না। তা এক্স্যাক্টলি। আমি আমি মনে করি যে যেই টপিকসে আমি এক্সপার্ট হবো সেইটা 90% পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন, বা 80% যাওয়ার চেষ্টা করেন। আর বাকিগুলো হচ্ছে 50-60% যদি আপনি জানেন, অথবা আপনি যদি অ্যাটলিস্ট সিনেমার মতো করে একটু দেখেন, তাহলে আপনার একটা আইডিয়া থাকবে। এই আইডিয়ার কারণে আপনি কিন্তু যে কেউ যদি আপনাকে কোশ্চেন করে, আপনি তখন ওইটা কিন্তু ওই আলোচনাটা আপনি একটু হইলেও আগাইতে পারবেন। আর ধরেন আপনার নিজের প্রয়োজনে দরকার পড়লো কিওয়ার্ড রিসার্চ আজকে থেকে 7 মাস 8 মাস পরে, তখন আপনি জানেন যে কোন জায়গা থেকে কিভাবে করতে হয়। তো ওইটা আপনি জানেন, বা এই কোর্সের মধ্যে যে এই বিষয়ক ডিসকাশন আছে, এটা তো অ্যাটলিস্ট আপনার মাথায় রয়েছে। তখন আবার আপনি ওই ভিডিওটা দেখে তখন আপনার প্রয়োজনে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কারণ ডক্টর বলেন, আইনজীবী বলেন, এরা কি সবসময় খালি মাথার ভিতর থেকেই সব করে নাকি? আইনজীবীদের চেম্বারে গেলে দেখবেন হচ্ছে পিছনে হাজার হাজার বই, রাইট রাইট খেয়াল করছেন কিনা? রাইট। তাইলে সে সে তো পড়াশোনা করছে, সে জাদ্রেল উকিল, তারপরে এত বই কেন? আসলে এমন একটা কেস চলে আসছে, যেই কেসটার উপরে স্টাডি করার জন্য সে এই বইগুলা রাখছে। হ্যাঁ, জটিল রোগ হয়ে গেলে বোর্ড গঠন করে কেন? 4-5-10টা ডাক্তার দিয়া। কারণ হচ্ছে তারা আবার একটু ডিসকাশন করবে, ইয়ে করবে। এক্স্যাক্টলি আপনি একটা বিষয়ে এক্সপার্ট, আসলেই সলিউশন দিচ্ছেন। আরো কিছু বিষয় আপনি জানেন, কিন্তু ওই বিষয়গুলো আপনি হয়তো নিয়মিত প্র্যাকটিস করেন না, প্রয়োজন পড়ে না, কিন্তু আপনার সামনে চলে আসলো মার্কেটিং এর ওই বিষয়টা, তখন আপনি ওই রিসোর্স আছে আপনার কাছে ভিডিও আছে, আপনার কাছে মোটামুটি জানা আছে, অ্যাটলিস্ট কোন জায়গায় এইটার সলিউশনটা আছে ওইটা জানা আছে, তাহলে আপনি ওইখানে যে আরো একটু ডিটেইল স্টাডি করলেন, এন্ড দেন ওই বিষয়টা আপনি ইমপ্লিমেন্ট করলেন। আমার মনে হয় যে আপনি এখন বুঝতে পারছেন কিছুটা হলো, রাইট যে রাইট, আসলে অনেকটা। এত বড় জায়গাটাকে কিভাবে আপনি কাজে লাগাবেন। তাহলে ফাইন। আপনি আপনি ফেসবুক মার্কেটার না, আপনি আসলে ডিজিটাল মার্কেটারই। কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং এর আহ, আহ, যদি 1 ডজন খাত থাকে, আমাকে 1 ডজন শিখাই আমি ডিজিটাল মার্কেটার হইতে হবে এমন না। মানে একজন ডক্টর, সে যদি চক্ষু স্পেশালিস্ট হয় তাইলেও ডক্টর, সে কিডনি স্পেশালিস্ট হইলেও ডক্টর। এমন না যে তাকে সকল বিষয়ে এক্সপার্ট হয়ে স্পেশালিস্ট হয়ে ডক্টর হইতে হবে। পৃথিবীতে এমন কোন ডক্টর নাই, আছে নাকি? না না, রাইট। যে সকল সুন্দর, বিষয়, খুব সকল ভালো বিষয়ে বলেছেন। এমবিবিএস, সকল বিষয়ে এমবিবিএস, কিন্তু কোনো একটা বিষয়ে এক্সপার্ট। আর আলটিমেটলি কিন্তু এক্সপার্টরাই ভালো করে, মানুষ কিন্তু এক্সপার্টদের কাছেই যায়। আমি আপনি যদি সেই এভাবেও জায়গাটাই, চিন্তা করেন,
সেই হ্যাঁ, আপনি জায়গাটাই যদি মানে আসতে এভাবেও যাচ্ছি। চিন্তা করেন যে যে একটা সার্টেন টাইম পরে আমি বিজনেস, আমি নিজে ওই যে বললেন যে ডেলিভারি এক্সপেক্ট ওইটাতে আমি গেলাম না, আমি হয়তো কনসালটেন্সি দিচ্ছি, আমি স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছি, আমি কোন একটা বিজনেস প্রতিষ্ঠানকে প্ল্যান দিচ্ছি, রাইট, রাইট। অর্থাৎ ডিজিটাল মার্কেটার কনসালটেন্ট আমি। সেক্ষেত্রে কিন্তু আপনার জানার পরিধি কিন্তু একজন বিজনেসম্যানের চেয়ে একটু বেশি হইতে হবে। এক্সাক্টলি। তাকে আমি আর হচ্ছে সাজেস্ট বিজনেস, করব। এক্স্যাক্টলি। তো সেখানে আরো ডিটেইল স্টাডি করতে হবে। আর আহ, এখানে আমি একটু এক্সেপশনাল বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি তো ডেস্টিনিতেও ছিলেন। জি, প্যারাডাইসে ছিলাম। প্যারাডাইস এসোসিয়েটস, এস এম তো কামরুজ্জামান। সেইখানে আপনি আপনি খেয়াল করবেন যে একমাত্র এক্সিলেন্ট আজকে যে ভালো করলো এর পিছনে বড় একটা রিজন কিন্তু যে ডেস্টিনি ফল করার অলমোস্ট ইমিডিয়েট পরপর টাইমেই কিন্তু আপনারা স্টার্টিংটা করছেন। বিশেষ করে রানা রাইট। ভাই তার কোম্পানিটাকে স্টার্ট করছে। জি, জি। অনেকেই কিন্তু করছে, কেউ 15 সালে, 17 সালে, 18 সালে, 20 সালে, কিন্তু আপনারা ইমিডিয়েট পরপর স্টার্ট করাতে রানিং যারা কাজ করত কিছু মানুষকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারছেন এবং তাদেরকে নিয়ে আপনারা কিন্তু স্টার্টিংটা করতে পারছেন। জি, জি। এটা কিন্তু আমি মনে করি যে রানা ভাইয়ের একটা সাহসী সিদ্ধান্ত ছিল। ওই সময়টাতে রাইট, আসলে নানান কারণে ডিলেমা তৈরি হওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি এটা ওভারকাম করে এটা করছেন। এই কারণে রাইট। সে কিন্তু ভালো করছে। এই এই বিষয়টা কেন অবতারণা করলাম, যে যখন সিচুয়েশন ভালো থাকে তখন কিন্তু আমরা আশেপাশের কোনো জিনিস চিন্তা করতে কিন্তু অনেকেই ভয় পাই অথবা গুরুত্ব দিতে চাই না। এটা কিন্তু হয় ভালো সিচুয়েশনে। যেমন আপনার অবস্থান থেকে এখন বলতে পারে আমি তো এখন লাখ লাখ টাকা কামাই, তা আমার কেন এখন আরেকটা স্কিলের মধ্যে শিখতে হবে বা ইয়ে দিতে হবে। বিষয়টা এভাবে না করে বরং এইটাই পারফেক্ট টাইম। রানা ভাই কিন্তু এটা প্রুভ করছে যে গরম গরমই কিন্তু পারফেক্ট টাইম। এখনই বরঞ্চ এখন আপনি চাইলে অর্থ খরচ করার সুযোগ আছে। এখন আপনি রাইট। চাইলে শুধু আমার ট্রেনিং নেন, আপনি যদি আরো এক্সওয়াইজেড ট্রেনিংও নিতে চান আপনি নিতে পারবেন। আপনি এখন চাইলে $500, $1000 যদি আপনি বিজ্ঞাপন খরচ করতে চান সেটা আপনি করতে পারবেন। অনেক মানুষ আছে যারা উদ্যোক্তা হতে চায় কিন্তু সে $100 খরচ করার মতো মানে তার সামর্থ্য নাই। এখন সামর্থ্য না থাকাতে সে তার প্রোডাক্ট সার্ভিসকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতেছে না, সে ফ্রি মেথডে ট্রাই করতেছে। ফ্রি মেথডে ফেসবুক হচ্ছে 1000 মানুষের কাছে যদি রিচ হয়, সে হচ্ছে কি আপনার মানে আপনার যদি 5000 ফ্রেন্ড থাকে আপনি পোস্ট করলে 200-250 হাইস্ট 500 মানুষ হচ্ছে এটা লাইক কমেন্ট করবে। এর বেশি করতে পারবে না, কারণ বাকিরা আপনার এই তথ্য পাই না যে আপনি একটা পোস্ট দিচ্ছেন। রাইট। মানে ফেসবুক ফ্রিতে মানুষের কাছে পৌঁছায় না। হ্যাঁ, এটাই কিন্তু রিয়েলিটি, এটা অনেকে জানে না, অনেকে বুঝে না। তা সেই তাহলে অনেকে ফ্রি মেথডে ট্রাই করতে করতে সে অনেক মানে এক পর্যায়ে সে বিরক্ত হয়ে যাচ্ছে যে এত ফ্রেন্ড আমার, এতই ফেসবুকে, এতই ফেসবুকে নাকি অনেক ভালো মার্কেটিং হয়, কই আমার তো হয় না। আসলে ফ্রি মেথডে ওই পরিমাণ আউটপুট আসে না, আমাদেরকে পেইড মেথডের দিকে যেতে হবে। তাইলে পেইড মেথড আমি অ্যাপ্লাই করার পূর্বে আগে আমি ভালো করে স্টাডি করি, এন্ড দেন আমি এখন একটা বিজনেস যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আস্তে আস্তে আমার কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাও কিন্তু তৈরি হবে। যে আপনার প্রতি আমার সাজেশনটা যেটা, আপনার যেহেতু এখনই ইনকাম করতে হচ্ছে না, যেটা আমাদের শুরুতেই বললেন যে আপনার জি, স্টাডি করার লম্বা সময় করার একটা প্ল্যান আছে, জি। এটা কিন্তু একটা অপরচুনিটি, অনেকের কিন্তু এই অপরচুনিটিটা থাকে না। আবার এক্সাক্টলি। আপনি চাইলেই এক্সপেরিমেন্টাল ওয়েতেও যদি কিছু বিজ্ঞাপন কিছু ইয়ে করতে হয়, ল্যাব টেস্ট করতে হয়, সেটা আপনার করার সুযোগ আছে যেটা অন্যদের নাই। তো এই সুযোগটাকে আপনি একবারে হাতছাড়া করবেন না, এটা হচ্ছে আমার পরামর্শ। তাইলে হবে কি আপনি এটাকে কাজে লাগাইলে দেখা যাবে যে আপনি এই ভালো সিচুয়েশনের মধ্যেই আপনি আরেকটা ভালো নলেজ আপনার মধ্যে কিন্তু গ্যাদার হয়ে যাবে। কিন্তু যখন সমস্যা হয়ে যায় না, সমস্যা হয়ে গেলে তখন কিন্তু নানান দিক দিয়ে প্রবলেম তৈরি হয়। আমরা মনে করি যে ফ্রি হই তখন প্ল্যানটা করব, আসলে না, ওইটা কিন্তু তখন করলে ভুল। কিন্তু তখন হয় যাই না, দেখবো হয় যে না। অনেক কিছুই নাই, অনেক রসদি তখন নাই। মানে অনেক ভালো সিচুয়েশনে মনে হয় অন্য কিছু করে আটকি, আবার যখন খারাপ সিচুয়েশন তখন অন্য কিছু করার সুযোগ নাই। হ্যাঁ, রাইট। এরকম হয়। তো এখন এই বেটার সময়টাকে আপনি কাজে লাগান, এটা আমার আমার একটা মানে এক্সট্রা পরামর্শ আপনার প্রতি, যে কোনো অবস্থাতে আপনি এটাকে ইগনোর করেন না, বরঞ্চ আপনার যে আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে এটাকে আপনি আরো বাড়ান, এই আগ্রহের জায়গাটাকে আপনি বাড়ান। এমন না যে আপনার এখন 18-20 ঘন্টা
আপনার ডিজিটাল মার্কেটিং এ পড়ে থাকতে হবে তা না, আপনি নিয়ম করে 1-2 ঘন্টা সময় দেন ডিজিটাল মার্কেটিং এ, আস্তে রাইট। আস্তে করে এই নলেজটাকে আপনি তৈরি করেন। ইভেন আমি আপনাদের জাস্ট ক্লিয়ার করার জন্য একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি যদি এটা মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর পূর্ণাঙ্গ বিষয়টা আমি শিখে দেন আমার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে বাড়ানোর জন্যই আমি কাজে লাগাবো, এটাও কিন্তু হতে পারে। এটা কোনো ধরনের পসিবল। রং ডিসিশন না। হ্যাঁ, এটাও হতে পারে, কারণ আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আছেন বিদায় হয়তো প্রায়োগিক দিকটা খুব একটা রিয়েলাইজ করেন নাই, কিন্তু এই লকডাউন আইসা কিন্তু আপনাকে রিয়েলাইজ করাচ্ছে যে রাইট। এটা যে প্রয়োজন আছে। এটা না হইলে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হইতেন কিন্তু। তাহলে এখন কিন্তু আপনি বুঝতেছেন, একটু দেশের বাইরে আপনি তাকান, বা আপনার ইন্ডাস্ট্রির কথাই বলি, আপনি আপনি জেনাসের কথা চিন্তা করেন। রাইট। রাইট। জেনাস 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 এখন পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল কোম্পানি না, সবচেয়ে 13, ভালো টপ করছে 13, এরকম 13 আছে, 13 নাম্বার। থার্ড। তাহলে আপনি চিন্তা করেন যে এই কোম্পানিটার বাংলাদেশের মানে সে তো অনেক কান্ট্রিতে বিজনেস করতেছে, অনলি 10 to বাংলাদেশেও 12 ইয়ার্স। করতেছে। 10 to 12 ইয়ার্সে এত ভালো করতেছে, তার বিজনেসের মেইন এটা কি? অনলাইন। কিন্তু তা রাইট। কিন্তু পুরাপুরি হচ্ছে অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট। বাংলাদেশে তাদের অফিস হচ্ছে 1-1.5 বছর মাত্র, তাও এটা জি। ইউজ কেস নাই বললেই চলে। কিন্তু বাংলাদেশেও কিন্তু অনেক মানুষ আছে সেখানে কাজ করে। জি জি বাংলাদেশ জি। তো ছোট মার্কেট, মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রিতে প্রচুর পরিমাণ আছে। অফিস ছাড়াও বহু কান্ট্রিতে তারা বিজনেস করতেছে। রাইট। অনলাইনটাকে তারা এমন ভাবে কাজে লাগাইতেছে যেটার কারণেই কিন্তু তাদের এটা হচ্ছে। এভরিডেই কিন্তু বাংলাদেশে বহু সেমিনার হচ্ছে, দেশের বাইরে থেকে পরিচালনা হচ্ছে, জি এবং জি। সেটা কিন্তু হয় হচ্ছে জুমের মাধ্যমে। এরা কিন্তু আজকে না, আজকে হয়তো আপনি চিন্তা করছেন, বাট তারা কিন্তু অনেক, তাদের তো এটা প্রবলেম ইজ অপরচুনিটি আর কি। তাদের যেহেতু এক্স্যাক্টলি। মুখ কান্ট্রিতে অফিস নাই, তাহলে কি করবে? অনলাইন, বাধ্য হয়ে অনলাইনের মধ্যে দিয়ে এরা প্র্যাকটিস করতে বড় হয়েছে। তাহলে হোয়াই নট আপনার আপনার এই কোম্পানিটাও, এতে তো কোনো সমস্যা নাই। আপনারা তো আমি দেখছি বিভিন্ন সময় ইয়েতে আপনারা আরব আমিরাতে করতে চাইছেন, দুবাইয়ে করতে চাইছেন, আপনারা জি। মালয়েশিয়াতে করতে চাচ্ছেন। সেটা আপনি আপনার টিমটা আপনি মালয়েশিয়াতে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে কেন চালাবেন? আপনি এখানে বসে আপনি চালান, আপনি লিড করেন। কখন লিড করতে পারবেন? যখন আপনার ওই নিয়ন্ত্রণটা আপনি অনলাইনের মধ্য দিয়ে ওই ইফেক্টটা দিতে পারবেন, সার্ভিসটা দিতে পারবেন। এখন আপনি যদি এটা না দিতে পারেন, তাহলে হয়তো বা সাময়িক কিছু পয়েন্ট আসবে, এক সময় ওই রেসপেক্টের জায়গাটা, মানে যেই টিমে আপনার ফোকাস নাই, অংশগ্রহণ নাই, ওই রেসপেক্টের জায়গাটা থাকে না। আর নেটওয়ার্ক স্বাভাবিক। মার্কেটিং এ আসলে একটা সার্টেন টাইম পরে ইনকামের চেয়েও রেসপেক্টের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। জি জি। এটা তো আপনি জানেন যে ইনকাম তো এটা আসেই, ইনকাম তো আসবেই। ওই যে যেটা বলতো আহ মাহবুবুর বাবর রহমান রহমান সুমন। সুমন ভাই বলতো, হ্যাঁ, জি জি। যে এটা তো ইনকাম তো ট্যাপের মতো আসতেই থাকবে। জি জি জি। কিন্তু সার্টেন টাইম পরে কিন্তু হচ্ছে সার্ভিস বা সম্মানের জায়গাটা, অবস্থানের জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাইলে আপনি আপনার পক্ষে সম্ভব, আপনি মিরপুরে তো আপনি থাকেন তাই না? না ভাই, বনশ্রীতে। ও আচ্ছা, বনশ্রীতে। তো মিরপুরে বনশ্রীর আমার টিম আছে। বাসায় বসে আচ্ছা, আপনি মাঝে মাঝে মিরপুরে যান, আপনি স্ট্যাটাস দেখি জি আমি আর কি। জি জি জি। তো আহ, আপনি বনশ্রীতে আপনার বাসায় বসে আপনি যদি চাইতেন আজকে যে আপনি 10টা মিটিং করবেন, সম্ভব না? আচ্ছা, আমি যে আপনার সাথে এখন মিটিং করতেছি, আমার কি সেট আপ লাগতেছে বা আমার কি প্রিপারেশন লাগতেছে, এরপরে আমি আপনার সাথে মিটিংটা শেষ করে যদি আমি আরো 5 জনের সাথে আজকে কথা বলি, আপনার কি মনে হয় যে এখানে কি কোনো ইউজলেস ডিসকাশন হচ্ছে, নাকি এটাও কাজে লাগে? না, এখানে অবশ্যই ইম্পর্টেন্ট একটু অ্যাড ডিসকাশন করি হচ্ছে ভাইয়া, না? একটু অ্যাড করি। হ্যাঁ, সুন্দর বলছেন আপনি। সেটা হচ্ছে আমি অলরেডি অবশ্যই অনেক 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 বেশি ফিল করতেছি। ইভেন অলরেডি আমার টিমের মধ্যে আমি মার্কেটিং ও শুরু করছি এইভাবে যে ধরেন লকডাউন নেই, করোনা নেই, হ্যাঁ, সবকিছু স্বাভাবিক আছে। এখন আপনারা উদাহরণস্বরূপ যে 10 জনের টিম আছেন, 10 জন 10 জেলায় আছেন, হ্যাঁ, আপনি ফিজিক্যালি মিট করতে পারতেছেন না। আপনি এখন ডিজিটালাইজ হইলে আপনি কিন্তু একটা মিটিং করে ফেলতে পারতেছেন, তাই না? আমরা তো ফিজিক্যালি 7 দিনে 1 দিন মিটিং করি, আর এরকম সেটাই। অনলাইন মিটিং আধা ঘন্টা যদি আমরা ডেইলি করি, সমস্যা কোথায়?
সেটাই আমরা অলরেডি প্র্যাকটিস করছি। আমাদের কিন্তু এক্সিলেন্ট অলরেডি প্রতিদিন সকাল 11টা রাত 9টায় দুইটা সেমিনার কিন্তু আমরা অলরেডি কন্টিনিউ করতেছি। ওখানে ফাইন মোটামুটি ফাইন ভালো ফাইন। পার্টিসিপেট থাকে। আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টিমও আপনার মিটিং গুলো এখন জুম এবং গুগল মিট এই দুইটা খুব কন্টিনিউ করতেছে। আজকে আমার আপনার লাঞ্চ 3টা থেকে 5টা, হুম গতকাল রাতে প্রায় 8টা থেকে 10:30 পর্যন্ত এটা কন্টিনিউ করছি। এটা চলছে। যাই যাই হোক, তো আমার কিছুটা ধারণা আসছে। তো এখন যেটা মনে হচ্ছে, আমার গোলটাকে একবারে স্পেসিফিক করতে হবে এবং কিছু প্রায়োরিটি সেট করতে হবে, সেইভাবে আপনার আগাইতে হবে, লং টাইম থিঙ্ক করে, তাই না ভাইয়া? হুম। আচ্ছা, হ্যাঁ, আমি আরেকটা ছোট্ট প্রশ্ন করতে চাই একটু, মানে বিশেষ করে আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি বলি, আপনার ডিজিটাল মার্কেটার যারা আছে, কর্মক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে কোন কোন ইন্ডাস্ট্রিতে বা কোন কোন জায়গাতে ডিমান্ড আছে, যদি একটু স্পেসিফিক বলতেন। বাংলাদেশ মার্কেটে জি জি জি, ডিজিটাল মার্কেটারদের কোন কোন ক্ষেত্রে ডিমান্ডটা আছে, যেমন ধরেন আমি কেন যেন মনে হচ্ছে যে ম্যাক্সিমাম আপনার ডিজিটাল মার্কেটাররা কেন যেন মনে হচ্ছে মানে কনসালটেন্ট হতে চায়। হ্যাঁ, কিন্তু ক্ষেত্র কি খুব সীমিত। আমি শিখলাম, আচ্ছা আমি শেখাচ্ছি, মানে এই ট্রেন্ডটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এইটার আপনার হচ্ছে আহ, যেমন আমি একটা ভিন্ন এক্সাম্পল দিই, তাহলে আপনি ভালো বুঝবেন। ধরেন সোসাইটিতে ভালো মানুষের সংখ্যা বেশি নাকি খারাপ মানুষের সংখ্যা বেশি, আপনার কাছে কি খারাপ মনে হয়? মানুষের সঙ্গে অথচ আমি কিন্তু আপনার এটা অ্যাকসেপ্ট করলাম না, ডিনাই করলাম, একটু পরে বলতেছি, আমি একটা ব্যাখ্যা দিই তাহলে আপনি বুঝবেন। সোসাইটিতে খারাপ মানুষের সংখ্যা লেস দেন 5%, আপনি মাথায় রাখেন। মোর দেন নাইনটি আচ্ছা ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু ভালো। কিভাবে বুঝবেন আমি এক্সাম্পল দিই। মোর দেন 95% মানুষ ভালো এবং খুবই নিরীহ। অন্যের ক্ষতি করবে তো দূরের কথা, তারা নিজের ভালোটাও করতে অনেক সময় ভয় পায়। যেমন ধরো হাজবেন্ড ওয়াইফ রাস্তা দিয়ে যাচ্ছে, সামওয়ান ইপটিজিং করছে, হের ওয়াইফ ইপটিজিং করতেছে, হে হয়তো বলতেছে এই চলটা জায়গাতে, মানে সে আবার উল্টায় বলতেছে না, তার মানে সে অত্যাচার সহ্য করতেছে। আবার আপনি রাস্তার মধ্যে ধরেন আহ একজন হয়তো লাঠি নিয়ে কাউকে পিটানো শুরু করছে, আহ ডজন ডজন মানুষ সাইডে দাঁড়ায় হয়তো ছবি তুলতেছে বা দেখতেছে, কেউ ছুটাইতেছে না। অথবা কেউ একজন একটু তাকায় তারপরে হাঁটা শুরু করছে, সে ভাবতেছে কোন বেজালের মধ্যে আবার পড়ি আমি জায়গা। তার মানে ভালোটা দিন। ম্যাক্সিমাম মানুষ কিন্তু নিরীহ। এখন কেন মনে হয় এত খারাপ, মানে যে বেশি খারাপ, এর কারণ হচ্ছে এই লেস 5% যে মানুষগুলা, এদের সাউন্ড অনেক বেশি, সাউন্ড রাইট। এদের ইম্প্যাক্ট অনেক বেশি, এদের আওয়াজ বেশি। আওয়াজ যখন বেশি হয়, তারা তো ধরেন ওই যে দেখেন না আপনি সিনেমার মধ্যে ধরেন আমাদের ডিপজল যখন আওয়াজ দেয় এই, সেই আওয়াজ তো আসলে অন্যান্য আরো 50টা মানুষ তো ভয় পেয়ে যায় এই আওয়াজের কারণে। তাদের আওয়াজটা এত বেশি থাকে সোসাইটিতে, যে কারণে মনে হয় যেন ম্যাক্সিমাম মানুষ সমস্যা। আসলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সমস্যা না, লেস দেন ফাইভ খুব ভালো পার্সেন্ট বলছেন। মানুষ হচ্ছে সমস্যা। 95% মানুষই কিন্তু ভালো। আর আর ধর্মীয় দিক দিয়ে আপনি চিন্তা করেন, যদি ম্যাক্সিমাম মানুষ ভালো না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে রিজিক দিতে হয়তো বন্ধ করতো। হ্যাঁ, সুন্দর বলেছেন। ভালো মানুষ আছে সোসাইটিতে, ভালো মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি অনেক সময় আশেপাশে দেখলে তাকাইলে আপনি ফিল করবেন নিরীহ মানুষ, শোষিত মানুষের সংখ্যা বেশি। এবং এরা কারা? নিরীহ মানুষ তো আসলে ভালো মানুষ, তারা তো অন্যের ক্ষতি করে না। আপনি সোসাইটিতে ঘুষ খাচ্ছে, আসলে সুযোগই আছে কয়জনের কাছে ঘুষ খাওয়ার, আপনি বলেন কয়জনের রাইট। কাছে ওই ঝান্ডাটা আছে সে খাবে। একটা সার্টেন মানুষ হচ্ছে কি এটা করতে পারতেছে, এবং মনে হচ্ছে যেন হোল সোসাইটি করাপ্টেড হয়ে গেছে। আসলে হোল সোসাইটিতে ইস্যু না, অল্প কিছু মানুষের মধ্যে ইস্যু। তাইলে আমরা যেই যেই জায়গাটাতে আপনি আপনি ছিলেন, যে মনে হচ্ছে যেন সবাই শুধু শিখাচ্ছে, বিলিভ করেন শিখাচ্ছের সংখ্যা কয়জন আপনি দেখেন। না, ইউটিউবে শুধু গেলে দেখা যায় আর ঢাকা কি। শহরে, শুধু ঢাকা শহরে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কত আপনি জানেন? না, স্পেসিফিক ডেটা নাই আপনার কাছে, নাই ডেটা। 1 কোটির উপরে, শুধু ঢাকা শহরে
হ্যাঁ, সারা বাংলাদেশে প্রায় 4.5 থেকে 5 কোটির মতো হচ্ছে ফেসবুকের অফিসিয়াল বক্তব্য আর কি, আনঅফিসিয়ালি আর একটু বেশি থাকতে পারে। তাইলে বাংলাদেশের যেখানে 4.5 কোটি মানুষের ফেসবুক ব্যবহারকারী, আপনি আমারে বলেন যে শিখাচ্ছে কয়জন? মানে আপনার কাছে কি তথ্য আছে যে কতজন শিখায়? না, আপনি তো ডেটা দিয়ে বলতে চাচ্ছেন। আমরা নর্মালি যেটা দেখি সেটা বললাম, যেমন ইউটিউব অথবা যদি আমরা এই যে ঢাকা শহরে যখন ঘোরাঘুরি করি, পোস্টার পোস্টার ব্যানার পোস্টার ব্যানার, হ্যাঁ, এই বিষয়গুলো দেখে মনে হলো আর কি। এটা হয় কি, মানে দেখবেন আপনি ইন্স্যুরেন্সের নিয়ে কাজ করে বা বিজ্ঞাপন করে এরকম কি পরিমাণ আপনার চোখে পড়ে? ইন্স্যুরেন্স হ্যাঁ, মোটামুটি। বিজ্ঞাপন। আসলে হয় কি জানেন, হ্যাঁ, খুব একটা বিজ্ঞাপন, মানে আমি আমি যেই তথ্যটা আপনাকে দিতে যাচ্ছি, আপনি কেন দেখেন সেটা আমি বলি আপনাকে। একটু আগে কিন্তু আপনারা বলতেছিলাম যে রিটার্গেটিং এর যে বিষয়টা, যে আমরা যারা ফেসবুক মার্কেটিং বা আমরা যারা ডিজিটাল মার্কেটিং জানি করি, এরা কিন্তু আপনাদেরকে রিটার্গেট করে। আচ্ছা। যখনই ধরেন আপনি যখনই দারাজে যাচ্ছেন একবার ভিজিট করতে, এরপরে আপনি আইসা আপনার ফেসবুক ওয়ালে খালি দেখছেন দারাজের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন, আপনি খেয়াল করছেন কিনা? জি জি জি। এখন আপনার কাছে মনে হতে পারে যে অনেক ই কমার্স কোম্পানি তো দারাজ তো সেই ব্যবসা করতেছে করতেছে, আমি তো সারাক্ষণ দারাজে দেখি। বিলিভ করেন অন্যরা দেখে না, যে দারাজে গেছে সে দারাজের বিজ্ঞাপন রিটার্গেটের কারণে দারাজের বারবার কাছে আমার দেখতেছে। ডেটা আছে, রাইট রাইট রাইট। এই কারণে বারবার দেখতেছে। আপনি আপনি যেহেতু এই ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আপনার একটা আগ্রহ আছে, এই কারণে আপনি কিন্তু এই জাতীয় কোনো একটা পোস্ট যদি দেখেন, আপনি কিন্তু একটা ক্লিক করেন বা একটু সময় দেন বা একটু আগ্রহ দেখান, যে কারণে আরো আপনি দেখেন, আরো এই রিলেটেড দেখেন। এটা আমরা লোকে লাইক বলি আর কি। ধরেন আপনি নেটওয়ার্কার, আমি যদি চাই যে রাসেল ভাই হচ্ছে নেটওয়ার্কার, আরো কার নেটওয়ার্কার আছে, তাহলে এরা হয়তো লোকে লাইক, মানে হচ্ছে আপনার মতো যারা। তো আপনাকে যখন আমি পায়ে যাই আমার টার্গেটের ভিতরে, তখন আরো কারা নেটওয়ার্কার আছে তাদেরকেও আমি চাইলে টার্গেট করতে পারি। এটা ডিজিটাল মার্কেটিং এ এটা পসিবল, বুঝতে পারছেন? যে কারণে হয় কি, ধরেন ফর এক্সাম্পল আপনি আমার বিজ্ঞাপন আপনি দেখছেন, মানে আমার বিজ্ঞাপনের সাথে ইন্টারাকশন করছেন, তখন শুধু আমি আপনাকে রিটার্গেট করি তা না, আমার মতো যারা অন্যান্য ডিজিটাল মার্কেটার আছে তারাও চাইলে ওই লোকে লাইক প্রক্রিয়ায় আপনাকে বিজ্ঞাপন দেখাইতে পারে। যে কারণে আপনি হয়তো দেখবেন যে সারাক্ষণই মানে ডিজিটাল মার্কেটিং এর প্রচুর বিজ্ঞাপন আসতেছে, কিন্তু জেনারেল মানুষ কিন্তু সারাক্ষণ দেখে না। একটা ফানি এক্সাম্পল এটা শেষ করি। ধরেন আহ পঙ্গু হসপিটালে গেছেন কিনা কখনো আপনি? হ্যাঁ হ্যাঁ, গেছি। জি। পঙ্গু হসপিটালের আহ বারান্দা দিয়া যদি আপনি এই পাশ থেকে ওই পাশে একটু হাইটা যান আর কি, তাহলে আপনি দেখবেন হচ্ছে একটা হাত ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, একটা ঘাড় হয়ে গেছে, মানে এনে এই চিৎকার চেঁচামেচি এই সেই হচ্ছে। তো মোটামুটি আপনি যদি পঙ্গু হসপিটালে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি পার করেন এটার ভিতরে, মানে যদি আপনি অবজার্ভ করেন, মোবাইল না টিপা যদি ওদের দিকে অবজার্ভ করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার কিন্তু মন খারাপ হবে। আপনার দুনিয়া বিচিন্তা বাদ দিয়ে আপনার কিন্তু আমারও তো এরকম হইতে পারতো, এরকম একটা মানসিকতা আপনার তৈরি হবে। এবং আপনার কাছে যদিকেই তাকাবেন মনে হবে খালি বাঙ্গা আর বাঙ্গা, বাঙ্গা আর বাঙ্গা, মানে মানুষের এত খারাপ অবস্থা এটা মনে হবে। এখানে আপনার একটা ফিলিংস হবে, মনে হইতে পারে আপনি মনে করতে পারেন যে মনে হয় সারা বাংলাদেশই বাঙ্গা। সিচুয়েশনটা দেখার পরে মনে হয় কি যে সারা বাংলাদেশি বোধহয় ভাঙ্গা, আসলে কিন্তু তা না। আপনি যখন রমনা পার্কে যাবেন দেখবেন কোনো ভাঙ্গা নাই, ওইখানে যাই দেখবেন হচ্ছে কি সবাই ব্যায়াম ট্যায়াম করতেছে, কত সবাই মানুষ। করতেছে, আপনার মন মানসিকতা দেখবেন অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা যখন যেই পরিবেশে থাকি, ওই পরিবেশটাকে আমাদের উপরে কিন্তু একটা ভালো প্রভাব ফেলে। যে কারণে আমি কিন্তু মনে করি যে এইরকমই বোধহয় লার্ন মানে শিখায়, এইরকম শিখানোর জন্য আগ্রহী লোকের সংখ্যা আপনি খুঁজে হয়তো হার্ডলি শখানেক পাইতে পারেন। আচ্ছা। শখানেক প্রতিষ্ঠান বা ব্যক্তিকে আপনি পাইতে পারেন যারা হয়তো শেখানোর চেষ্টা করতেছে। কিন্তু আপনি আবার
কারা ইফেক্টিভ ওয়েতে শেখাচ্ছে, কাদের ব্যাকগ্রাউন্ড রিয়েল ডিজিটাল মার্কেটিং এ ব্যাকগ্রাউন্ড বা আইটির ব্যাকগ্রাউন্ড, সাকসেসফুল ব্যাকগ্রাউন্ড, কাদের স্টুডেন্টরা ভালো করছে, এরকম ভাবে যদি আপনি যাচাই বাছাই করতে যান তাহলে আপনি ডজনও পাবেন না। আচ্ছা আচ্ছা। আমার কথা বুঝছেন? তাহলে আপনি এক ডজনও পাবেন না। এক্সাম্পলটা দেওয়া উচিত হবে কিনা, আপনার প্রথম ডিজিটাল মার্কেটিং এর যেই শিক্ষক ছিলেন আর কি, জিয়া ভাই, জিয়া ভাইয়ের উপরে আমার একটা অবজারভেশন আছে। সেটা আপনাকে যদি আমি ছোট্ট করে বলি, একটা জিয়া ভাই তো 2015-এ 15 অথবা 16 হবে, 15 অথবা 16 সালে জিয়া ভাই, আপনি তো জানেন জিয়া ভাই আমার স্টুডেন্ট ছিল, জি তো জি জি। আপনি জানতেন তো নাকি? জি জি জি। আমি এই গল্পটা মেবি আপনারা একদিন বলছিলাম যে হ্যাঁ। জিয়া ভাইকে আমি যেদিন প্রথম ক্লাস করাইছি তারপরে এসইউ এক্সপার্টের যে স্ট্যাটাসটা বলছিলাম কি এটা আপনাকে? না। আচ্ছা, মানে 15 অথবা 16 সালে জিয়া ভাইকে যখন আমি শেখানো শুরু করি, সে প্রথম তার ক্লাস হচ্ছিল হচ্ছে কি এরকম বিকাল 4:30-5টার দিকে আর কি। তো 4:30-5টার দিকে ক্লাসটা স্টার্ট করে আমি তাকে হচ্ছে ইন্ট্রোডাকশন টু এসইউ বা ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশন নিয়ে প্রথম ক্লাস করাইছি আর কি। তো ইন্ট্রোডাকশনে তো আসলে আমি মোটামুটি সবগুলা বিষয় একটু একটু করে দেখানোর চেষ্টা করি, আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে বিষয়গুলা কি। জি। এটা দেখার পর আমি তখন তো ডেসপারেটলি ফ্রিল্যান্সিং করি, সারা রাত্র যে কাজ করি। এখন আমি ফ্রিল্যান্সিং এ ওভাবে সময় দেই না। তো ভোর রাতের দিকে আমি হচ্ছে ঘুমাইতে যাব আর কি, এরকম সময় আমি একটা নোটিফিকেশন পাইলাম ফেসবুকে। তো নোটিফিকেশন, আমি ভাবলাম যে নোটিফিকেশনটা দেখাই আমি ঘুমাই। তো ক্লিক করে দেখি হচ্ছে যে জিয়া ভাই যেহেতু স্পেল বিটের কাছ থেকে শিখতেছে, আমার কাছ থেকে শিখতেছে, তো আমাকে এবং স্পেল বিটকে ট্যাগ করে সে তার প্রোফাইলের মধ্যে আপডেট করছে আর কি। ওই যে ওয়ার্কের জায়গাটা আছে না, সেখানে আপডেট জি। করছে যে এসইউ এক্সপার্ট। আচ্ছা আচ্ছা। তাহলে সে তার পরিচিতিটা হচ্ছে এসইউ এক্সপার্ট। এক্সপার্ট। তো আমি দেখে ভোররাত্রে একটু একা একাই একটু হাসলাম আর কি। যে ব্যক্তিটাকে আমি ডে ফার্স্টে প্রথম দিন শুধুমাত্র একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করাইছি, তার কয়েক ঘন্টা পর ভোররাত্রে মানে সন্ধ্যায় থেকে ক্লাস করাইলাম, সে যদি ভোররাত্রে তার প্রোফাইলে এসইউ এক্সপার্ট দিতে পারে, বিলিভ করেন এইরকম এসইউ এক্সপার্ট ডিজিটাল মার্কেটারের সংখ্যা আপনি কয়েক হাজার পেতে পারেন ফেসবুকে। এরা হচ্ছে এইরকম আর কি, কিন্তু জেনুইন এটাকে কাজে লাগাচ্ছে, এটা থেকে ইনকাম জেনারেট করছে, এইরকম মানুষের সংখ্যা খুবই কম। এই জায়গাটাই আসতে খুবই কম চাচ্ছিলাম। বলতে খুবই কম। হ্যাঁ, এই কারণে হচ্ছে আপনি নিজেকে স্কিলড করার দিকে মনোযোগ দেন। প্রচুর মানুষ আছে, আমি আমি আপনাদের কি বলবো যে আমার নিজের তৈরি কোম্পানি, এখন আমি সেখানে সময় দিই না, সেইখানে হাজার হাজার ডিজিটাল মার্কেটার আর কি বা ফ্রিল্যান্স মার্কেটার, বাট তারা অ্যাকচুয়াল ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্স মার্কেটিং কতটুকু প্র্যাকটিস করে, এটা এটা নিয়ে কিন্তু কোশ্চেন আছে। এক্স্যাক্টলি। কথা একেবারে। হচ্ছে এটা এক্স্যাক্টলি, আমি কিন্তু এটাকে অ্যাভয়েড করলাম না। তো আপনি আসলে কতটুকু বিষয়টাকে কাজে লাগাচ্ছেন কোন সেক্টরে, এটার উপর তো ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে কি ডিজিটাল মার্কেটিং এর ইমপ্লিমেন্টেশন নাই? আচ্ছা ডেফিনেটলি আছে, আমি তো আচ্ছা। বলতেছি আছে, কিন্তু সেইটাকে ওইভাবে তো প্রয়োগ করতে হবে। হ্যাঁ, ঠিক যে বলছেন। শুধুমাত্র শেখার জন্য বা কোর্স টাইপ প্রোডাক্ট সেইটাকে প্রমোট করার জন্যই আমি শুধু বলতেছি আমি ডিজিটাল মার্কেটার, তাইলে তো হবে না। আসলে এটার ভিতরে যে ইনার নলেজ গুলো আছে সেটাকে প্রয়োগ করে যদি আমি সেলস জেনারেট করি, সেটাকে প্রয়োগ করে যদি আমি ম্যানেজ করি, তাহলে কিন্তু বলা যায় যে ডিজিটাল মার্কেটিংটাকে আমি আমার সাকসেসফুল। কার্যক্রমের মধ্যে প্রয়োগ করছি। এই একই বিষয়। তো খুব বেশি মানুষ যে আছে বিষয় তা না। ওই যে সোসাইটিতে আওয়াজ বেশি মানুষের সংখ্যা যেমন অল্প, একইভাবে যিনি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন বা শিখাইতে চাচ্ছেন এইরকম মানুষরা যেহেতু রিটার্গেট করে, এইরকম মানুষরা যেহেতু অনলাইনের মধ্য দিয়ে প্রচার প্রচারণা করে, এই কারণে আপনার কাছে মনে হইতে পারে যে অনেক বেশি, আসলে অনেক বেশি না। আর যত মানুষের প্রোফাইলে আপনি এক্সপার্ট দেখেন, এরা আসলে অত এক্সপার্ট না, এটাও আপনি নিশ্চয়ই এখন বুঝে গেছেন। তবে জি জি। আমি একটা আত্মপক্ষ সমর্থন করি, সেটা হচ্ছে হয়তো ডিএফআর জিয়া ভাই এটা দিছে একটু হাস্যকর হয়েছে, কিন্তু পরবর্তীতে জিয়া ভাই কিন্তু শিখছে এবং পরবর্তীতে সে তো একটা
ফার্মও দিছিল এবং সেখানে সে প্র্যাকটিস করতেছিল। একটা সার্টেন টাইম পরে সে কেন এখান থেকে কুইট করলো আমি জানি না, আমার সাথে সে কনসাল্ট করে নাই, কিন্তু এটা তার একটা রং ডিসিশন ছিল। আমি আমি মনে করি যে তার এখান থেকে কুইট করা উচিত হয় না। সে যদি এটাকে কন্টিনিউ করতো এতদিনে সে আরো ভালো করতো। সে এবং তার ওয়াইফ মিলে তো ওই যে মৌচাকের যে প্রতিষ্ঠানটা করছিল সেটা দিয়ে সংসার তো তাদের চলতেছিল এবং মোটামুটি তো ভালোই করতেছিল। এটাকে আস্তে আস্তে কন্টিনিউ করলে আরো ভালো করার সুযোগ কিন্তু থাকতো। এটা না করে সে যখন এটাকে ক্লোজ করলো এবং দেন পরে কি কি করলো এবং এখন কি অবস্থায় আছে আপনি তো নিশ্চয়ই কিছুটা তথ্য আপনার কাছে আছে। এটা তো সে তো দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি, তাই না? এই সিচুয়েশন তো তৈরি হওয়ার কথা না। রাইট। তো তার নলেজটা ছিল, পরে সে তৈরি করছে, সে আসলেই একটা এক্সপার্ট লেভেলের দিকেই যাচ্ছিল বা গেছিল, কিন্তু পরে আর সেটাকে প্রয়োগ করে নাই। মানে আপনি অনেক বড় নেটওয়ার্কার কিন্তু আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করেন না। মনে করেন আমিও তো একজন নেটওয়ার্কার নাকি? অবশ্যই সাকসেসফুল নেটওয়ার্ক। কিন্তু আমি তো আসলে এখন কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে যেহেতু আমি কাজ করছি না, বা আমি যেহেতু টিম বিজনেসটা তৈরি করছি না, সেক্ষেত্রে আপনার সুযোগ আছে আমাকে হারায় যাওয়ার। হ্যাঁ, এটাই তো হবে স্বাভাবিক, কারণ আপনি এখন প্র্যাকটিসের মধ্যে আছেন। এখন আপনি হয়তো আপনার গোলটা এখানে সেট করছেন, আমি হয়তো আমার মতো করে একটা গোল আমি সেট করছি, আমি আমার মতো করে আগাচ্ছি। এতে তো কোনো প্রবলেম নাই, আপনি আপনারটা করবেন আমি আমারটা করব, এতে তো আর কোনো সমস্যা নাই। একে অপরকে কিভাবে সহযোগিতা করা যায়, এটাই তো, কনফ্লিক্ট তো আর নাই। ফাইন। এই ছিল হচ্ছে রাসেল ভাই, আপনার সাথে অনেকগুলো বিষয় আলোচনা হলো। একটা ছোট প্রশ্ন এইরকম ছিল। সেশন। হ্যাঁ হ্যাঁ, বলুন। যে বলেছিলাম যে বলেন। বর্তমান আমাদের বাংলাদেশের কর্মক্ষেত্রে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রগুলো বা ডিমান্ড গুলো কোন কোন ক্ষেত্রে আর কি স্পেসিফিক 2005টা, যে জন্য আমি প্রশ্নটা আচ্ছা আচ্ছা। করেছিলাম। সবাই কি কনসালটেন্ট? হ্যাঁ, আচ্ছা, সবাই তো কনসালটেন্ট। ধরেন যারা হচ্ছে ফ্রিল্যান্সার, হ্যাঁ, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, ফ্রিল্যান্সিং তো একটা উপায় আপনি এটাকে মনিটাইজ করার। যখন আপনি ফ্রিল্যান্সার তখন তো আসলে অন্যের ওয়েবসাইট, অন্যের বিজনেস, অন্যের ফেসবুক শপকে আপনি হচ্ছে গিয়া প্রমোট করার জন্য বা তাদের বিজনেসটা আপনি দেখে দিবেন, এরকম একটা কার্যক্রম আপনি করতে চাচ্ছেন। তো রাইট। এটা এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হতে আচ্ছা। পারে যে যেহেতু প্রচুর পরিমাণে ই কমার্স, অ্যাপ কমার্স বিজনেস গুলো রয়ে গেছে এখানে, এবং আস্তে আস্তে করে ওয়েবসাইটের চাহিদাও কিন্তু অনেক বাড়ছে। এখন সকল প্রতিষ্ঠানেরই কিন্তু ওয়েবসাইট তৈরি করতেছে। তো কারণ হচ্ছে অনলাইনের মধ্য দিয়ে এখন পৌঁছাইতে হচ্ছে, অফলাইনের মধ্য দিয়ে পৌঁছানো হচ্ছে, অনলাইনে পৌঁছানোটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এখন এই যে ওই সকল ওয়েবসাইটের যে এসইওটা করা, অথবা যারা ই কমার্স বিজনেস করতেছে তাদের সেলিং সিস্টেমটা কিরকম হবে, এফ কমার্স যারা করতেছে তাদের সার্ভিস মেক করা, এই ক্ষেত্রে তাদেরকে আপনি যদি ধরেন জব আকারে এমপ্লয়ি না হয়ে আপনি করলে আপনি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং কিন্তু দেশের বাইরে যায় করতে হবে শুধু তা না। যদি আপনি অন্য কোনো এক ধরেন আপনি স্পেলবিটের ডিজিটাল মার্কেটিং সার্ভিস রাসেল ভাই প্রোভাইড করছে, এরকম যদি হয়, কিভাবে করছে, এমপ্লয়ি হিসেবে, তাহলে আপনি জব হোল্ডার। কিন্তু যদি রাইট। এমপ্লয়ি না হয়ে আপনি আপনি আপনার কার্যক্রম করছেন, পাশাপাশি আপনি অবশ্য টাইমটাকে কাজে লাগে আপনি আমার সার্ভিসটা রেখে দিচ্ছেন, তাহলে আপনি কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্স। করছেন, আপনিও কিন্তু ডিজিটাল রাইট। মার্কেটার। তাহলে রাইট। যত প্রতিষ্ঠান আছে, ই কমার্স বলেন, এফ কমার্স বলেন, অথবা ফিজিক্যাল প্রতিষ্ঠানগুলো আছে, এদের ওয়েবসাইট গুলো আছে, এগুলা ম্যানেজ করার দায়িত্ব যদি আপনি নেন, তাহলে আপনি এখানেও কিন্তু আপনি কাজ করতে পারছেন। এছাড়া আরেকটা হতে পারে যে আপনি আপনার নিজের বিজনেস তৈরি করছেন, এটাও হতে পারে, যেটা আমরা অলরেডি আজকে অনেকটাই আলোচনা করছি, যে যে কোনো প্রোডাক্ট সার্ভিসকে নিয়েই আপনি কিন্তু পেজ তৈরি করতে পারেন, গ্রুপ তৈরি করতে পারেন। দেন আপনি ওইটার জন্য টার্গেট অডিয়েন্স কারা হইতে পারে, এটা একটু স্টাডি করতে হবে আপনার, এখনই না, এখনই ড্রাইভ করলে হবে না, যে টার্গেট অডিয়েন্স কারা হইতে পারে, বিজনেস একটা স্ট্র্যাটেজি লাগবে, আমরা একটা ফানেলিং বলি, ফানেল লাগবে, এবং দেন হচ্ছে ওই অনুযায়ী বিজ্ঞাপন করা, ওইটার প্রোডাক্ট সোর্স করা, ডেলিভারি করা, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা প্রসেস রেডি করে এখানে বিজনেসম্যান হিসেবেও কিন্তু আপনি করতে পারেন। আপনার জন্য আমার সাজেশন থাকবে যে আপনি কোনো একটা বিজনেসের কথা চিন্তা করেন। আপনি কোনো প্রতিষ্ঠানে জব করবেন বা আপনি সময় বের করে ফ্রিল্যান্সিং করবেন, এটা আপনার জন্য, আমার কাছে মনে হয় যে আপনি কোনো একটা বিজনেস তৈরি করবেন, এরকম একটা জায়গায় যদি আপনি মাইন্ডসেট করেন, এটা আপনার জন্য ভালো।
অসংখ্যই আছে, যে কোনো ধরনের হইতে পারে, মানে প্রোডাক্ট যে কোনো ধরনের হইতে পারে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিশেষ সবকিছুরই করে কিন্তু ডিমান্ড আছে। আমাদের দেশে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিজিটাল মার্কেটিং এ খুব ভালো করছে, হুম, এরকম সংখ্যা কেমন? হিউজ হিউজ। মার্কেটিং এর চেয়ে ইনকাম বেশি অন্য সেক্টরে করার সুযোগ আছে, আপনি তো এটা জানেন। না না, হ্যাঁ, এটা তো আমরা জানি। যে মার্কেটিং পিপলরা কিন্তু সবচেয়ে বেশি ইনকাম করার সুযোগ তাদের। হ্যাঁ, এবং এটার চাহিদা প্রচুর। আমার ওই যে গ্রুপেও আপনার হয়তো খুব বেশি সময় দেওয়া হয় না, গ্রুপেও কিন্তু কয়েকজন আছে, এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং কে কাজে লাগাই ইনকাম তৈরি করছে। হুম, তো ওরা কিন্তু ফ্রিল্যান্সিং করছে, যারা এদের কথা আমি বলতেছি, যে ফ্রিল্যান্সিং এর মধ্য দিয়েই কিন্তু ইনকাম তৈরি করছে। একটা ছেলে তো আছে হচ্ছে সে আপনার $400 পার মান্থ, ইন্টারন্যাশনাল কানাডার একটা ক্লায়েন্ট, সে $400 পার মান্থ হচ্ছে গিয়া তাকে তার এসইউ সার্ভিসটা প্রোভাইড করছে। চিন্তা করেন, $400। এইচএসসি এইচএসসি পরীক্ষা দেয় এখনো, যে ছেলেটার কথা বলছি, চিটাগং থাকে, এইচএসসি পরীক্ষা দেয় ছেলেটা, এত অল্প বয়সী একটা ছেলে $400 পার মান্থ ফিক্সড জব শুরু করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। বুঝ না? হ্যাঁ, তো এই যে বিষয়টা, তো এটা প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। শুধু ডিজিটাল মার্কেটিং না, ফ্রিল্যান্সিং এ যে পরিমাণ কাজ আছে, এটার সংখ্যা যদি 100 হয়, দক্ষ যোগ্য লোক যারা এই কাজগুলা উঠাইতে পারবে, এরকম মানুষের সংখ্যা হচ্ছে গিয়া 50টা। তার মানে 50% কাজ ফ্রিল্যান্সিং এ করার মতো যোগ্য দক্ষ মানুষ আছে, আর 50% কাজই হচ্ছে পড়ে থাকে, করার মানুষ নাই, আপনি জানেন এই পরিমাণ অবস্থা। হ্যাঁ, এটা যত কিছু তো মানুষের জানা আছে। প্রোফাইল আছে, হ্যাঁ, যত মানুষের প্রোফাইল আছে সবাই কিন্তু ফ্রিল্যান্সার না। ওই ওই যে এসইও এক্সপার্ট যেমন ফেসবুকে প্রচুর পরিমাণে, একইভাবে আপওয়ার্ক, ফাইবার, এখানে অ্যাকাউন্ট আছে, এরকম মানুষের সংখ্যাও কিন্তু অনেক বেশি। ইট ডাজন্ট মিন যে আপনি এখানে প্রচুর পরিমাণে ইনকাম তৈরি করছেন। সবাই ইনকাম করতে পারতেছে তা কিন্তু না। যারা রাইট। রিয়েল স্কিলড অবস্থায় আছে, যারা কাজ জানে, এদের মধ্যে একটা অংশ কাজ পাচ্ছে এবং তারা করতেছে। এই হচ্ছে আর কি সিচুয়েশন। তাহলে আপনি যে কোশ্চেনটা ছিল, 4টা উপায় আপনি মনিটাইজ করতে পারেন বাংলাদেশ এই প্রেক্ষাপটে বা ডিজিটাল মার্কেট। একটা হচ্ছে লোকাল জব করা যেতে পারে, আপনি লোকালি জব না করেও ফ্রিল্যান্সিং অথবা ইন্টারন্যাশনালি, লোকাল বা ইন্টারন্যাশনাল যে কোনো কোম্পানির সাথে মুক্ত পেশা হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারেন। তৃতীয় হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং না করে আপনি চাইলে ফ্রিল্যান্স বিজনেসও করা যায়। ফ্রিল্যান্স বিজনেস বলছি যেমন এফিলিয়েট মার্কেটিং, অন্যের প্রোডাক্টকে আপনি প্রমোট করছেন বিজনেস আকারে, আপনি কোন ক্লায়েন্টের হয়ে কাজ করছেন না, এটা হতে পারে। আর আপনার বিজনেসটা নেটওয়ার্ক মার্কেটিং, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্স বিজনেসই, কারণ আপনি মূল বিজনেসের ওনার আপনি না, আপনি সেলস এর ওনার, আপনি সেলস এক্স্যাক্টলি। তৈরি করছেন। জি জি জি। হ্যাঁ, এটা এফিলিয়েটটা কিন্তু কাছাকাছি, এক্স্যাক্টলি কাছাকাছি। এটা না, বাট এফিলিয়েটটাও কাছাকাছি। কাছাকাছি এফিলিয়েট ঠিক। সম্পর্কে যদি মিনিমাম আছে। আর চতুর্থ হচ্ছে আপনি উদ্যোক্তা হতে পারেন, যেটা আমি আপনাকে রেকমেন্ড করছি, যে আপনি অন্যের ই কমার্সের প্রোডাক্ট বিক্রি করবেন কেন, আপনার নিজেরই তো করার সুযোগ আছে। আপনি অন্যের অ্যাপ কমার্সের সার্ভিস দেওয়ার দরকার কি, আপনার নিজেরই একটা করার সুযোগ আছে। এটা আমার সাজেশন আপনার প্রতি, এর মানে এই না যে আমার সাজেশনটা এটাই আপনার করতে হবে। আপনার 4টা ওয়েব যে কোনো একটা করারই সুযোগ আছে। ফাইন। যাক, খুব ভালো লাগলো। অনেক মূল্যবান সময় দিয়েছেন, অনেকগুলো বিষয়ে অনেকটাই ক্লিয়ার হলাম। তবে ইনশাল্লাহ দোয়া রাখবেন এবং অবশ্যই সহযোগিতা চাই। আমি কন্টিনিউ করব লার্নিং পিরিয়ডটা লং টাইম ইনশাল্লাহ। ইনশাল্লাহ কারণ কি ইনশাল্লাহ নিজের রাসেল ভ্যালু ভাই। অ্যাড, আর প্রত্যেকটা জায়গায় নিজের ভ্যালু অ্যাড হয়। স্পোকেন ইংলিশটা একটু চিন্তা ভাবনা করতেছি একটু ডেভেলপ করার জন্য। এখন এই খুবই ডিজিটালি ভালো সিদ্ধান্ত চেষ্টা নিয়েছেন, করতেছি। খুবই ভালো। তারপর হচ্ছে কিছুটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেসিক বিষয়গুলো আরেকটু মানে জানার জন্য। এগুলো হচ্ছে জাস্ট নিজের ভ্যালু অ্যাড করা, আর কিছুই না। মানে আপনার এই আহ, একটা ভালো সময়ে আপনি যে এই জিনিসগুলাতে সময় দেওয়ার, ম্যানেজ করার চিন্তা করছেন, এটা একটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। ভালো সময় মানুষ এগুলা চিন্তা করে না।
কিন্তু করা থ্যাংক উচিত, ইউ। কিন্তু এটাই পারফেক্ট টাইম, আপনার না, এখনই আমি পারফেক্ট টাইম। আপনার সাথে পুরোপুরি একমত। আমি কেন কেন ফিল করি, আমি দেখি যখন আমাদের খারাপ সময় থাকে বা প্রবলেম থাকে, তখন অনেকে বলে যে কিছুটা শিখবো, তখন ওই মানসিকতা, ধৈর্য, রাইট, হ্যাঁ, বা এবিলিটি থাকে না কিন্তু, তাই না? এই জন্য এটাই হয়ে ওঠে না। ঠিক বলেছেন, সঠিক সময় 2টা ঘন্টা যদি প্রতিদিন ব্যয় করতে পারি, আমার মনে হয় যে ওই দিন আপনার শর্ট টাইম, 6 মাস 1 বছর মধ্যে একটা বেসিক জায়গাটা ডেভেলপ করতে পারবো আশা করছি। হুম। আচ্ছা রাসেল থ্যাংক ভাই, ইউ তাহলে ভেরি মাচ। ইনশাল্লাহ আপনি এই 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 রকম সেশন, মানে শুধুমাত্র এখনই এটাই ফার্স্ট এবং লাস্ট এরকম না, আপনি বিষয়গুলোকে স্টাডি করতে থাকেন। যখনই আপনি একটু আটকে যাচ্ছেন মনে হবে, বা যখনই আপনি মনে করবেন যে আমার সাথে একটু কনসালটেন্সি নিলে ভালো হবে বা প্রয়োজন পড়বে, আপনি অবশ্যই নক দিবেন। আমি থ্যাংক ইউ। আমি চাই হচ্ছে যারা আপনারা শিখতেছেন অবশ্যই যেন এটা কাজে লাগে, কারণ নলেজ তো আসলে আমার মধ্যে রেখে দিলে লাভ কি, দিলে তো আর কম না নলেজ। সুতরাং জি জি শেয়ারিং করলে, শেয়ারিং কিন্তু কেয়ারিং। হ্যাঁ, আচ্ছা জি রাসেল ভাই, একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে আমাদের এই সেশনের যে ডিসকাশন হলো, জি এই ডিসকাশনের একেবারে শুরুর দিকে কিছু অংশ ছাড়া বাকি অংশটা, আমার আমার সকল ডিসকাশন গুলাই হচ্ছে রেকর্ড হয় আর কি, অন রেকর্ডেই থাকে। তো জি এইটা আপনার সাথে আপনার যে কোশ্চেন গুলা ছিল, আসলে এই সিমিলার টাইপের কোশ্চেন কিন্তু আরো অনেকেরই থাকে। আমি জি তো জি আর সকল স্টুডেন্টদের সাথে হয়তো বা মিটিং করার সুযোগ সময় করতে পারি না, আমার চাওয়া থাকে কিন্তু আসলে রাইট সময় রাইট। করতে পারি না। সেক্ষেত্রে সেক্ষেত্রে এইটার কিছু চুম্বক অংশ যদি আমি গ্রুপে শেয়ার করতে চাই, আপনার কোনো আপত্তি আছে কিনা? না, তা কেমন থাকবে? আরো 5 জন জানলো বুঝলো, নো না, প্রবলেম যে ভাইয়া। মানে এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করে নিলাম। আপনার যদি আপত্তি থাকতো তাহলে হয়তো আমি দিতাম না, কিন্তু আমার মনে হয় যে এটার কিছু অংশ, চুম্বক অংশ যদি আমি এতে দিই, এতে আপনার সম্পর্কেও মানুষ জানবে, জানুক, জেনে আপনার সাথে কেউ যদি কমিউনিকেশন করে সেটাও করুক, এটা নিয়ে আমার কোনো ইয়ে কোনো নাই। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার প্ল্যানটা কিন্তু এটাই, মানুষ যে যেটা করছে ওইটার উপরে এই ডিজিটাল মার্কেটিংটাকে সে প্রয়োগ করুক, এটা হচ্ছে কি আমার জি আমার যে মেইন জি জি। উদ্দেশ্যটা বা মেইন এটা আর কি, খুব ভালো মেসেজটা। লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে, ভাইয়া। মাঝে মাঝে ইনশাল্লাহ আশা তাহলে করব। আপনি আপনার স্টাডিটা অবশ্যই অবশ্যই আপনি স্টাডিটা কন্টিনিউ করেন, আর গ্রুপে মাঝে মাঝে আপনার অনুভূতি হোক বা আপনার কোশ্চেন হোক, শেয়ার করবেন। শেয়ার করলে লস নাই শিওর কিন্তু, শেয়ার করলে শিওর শিওর। আরো, কারণ ওরা জি তো সিমিলার মেন্টালিটির মানুষ। তো ওই যে জি আমরা জি। বলি না যে সঙ্গ কিন্তু একটা ফ্যাক্ট। হ্যাঁ, যে আমি রাইট। কাদের সাথে সঙ্গ তৈরি করছি, তা এই গ্রুপের মধ্যে তো আর অন্য কেউ নাই, সব তো ডিজিটাল মার্কেটিং নিয়েই ওরা চিন্তা ভাবনা করছে। ইনফ্যাক্ট জি আমি আপনাদের বলি, আজকে 31 তারিখ না, আজকে নাকি জি জি জি। 31 তো আজকে, আমি কিন্তু 31। আগামীকালকে থেকে গ্রুপে কিন্তু বড় ধরনের একটা আপনার ইয়ে করবো কিন্তু, এটা ওই যে অলরেডি আপনি হয়তো ঘোষণা দেখছেন, গ্রুপে যারা ইনএক্টিভ আছে এদের একটা বড় অংশকে কিন্তু আমি গ্রুপ থেকে রিমুভ করে দেবো। আগামীকালকে থেকে জি এটা জি জি। প্রসেস কিন্তু শুরু হবে। রাইট রাইট, হ্যাঁ, আমার 1 আগস্ট চাওয়াটা হচ্ছে থেকে যে, ডিক্লারেশন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার এখানে যে প্ল্যানটা, এটা হচ্ছে যে যারা রিয়েল শিক্ষার্থী, যারা শিখতে চায়, যারা হচ্ছে অ্যাক্টিভ, যারা পজিটিভের চর্চা করে, এরকম একটা কমিউনিটি বিল্ড করা হচ্ছে কি আমার উদ্দেশ্য। কে কি করতেছে পার্সোনালি এটা তার ব্যাপার, কিন্তু সে এইখানে পজিটিভলি অ্যাক্টিভলি যদি থাকে, শিখে, তাহলে তাকে আমরা দিব। এখন ধরেন আপনি পেইড করছেন, তাহলে আপনাকে তো কন্টিনিউ, আপনি যদি ইনঅ্যাক্টিভও থাকেন আপনারা কন্টিনিউ করানোটা আমার একটা কমিটমেন্টের মধ্যে পড়ে। কিন্তু কিছু মানুষকে আমি একটা অপরচুনিটি দিছিলাম যে স্কলারশিপ আকারে, যে তোমরাও এখানে শিখো বা ইয়ে করো। এখন দেখতেছি যে আচ্ছা। অনেকেই সেভাবে অ্যাক্টিভ না। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে একটা মানুষের একটা অবশ্য ফ্রি অপরচুনিটি দুনিয়াতে মানুষ আসলে কখনোই ও সেভাবে মূল্যায়ন কাজে করে না। লাগাইতে পারেও না, মূল্যায়ন করে না। জি জি। তো যেই কারণে যারা পেইড তারা যেই রকমই হোক না কেন তাদেরকে তো আমার রাখতেই হচ্ছে, বাট যারা আনপেইড আছে এটাকে আমি কিন্তু রিমুভ করবো। আনপেইড এর মধ্যেও যারা অ্যাক্টিভ তাদেরকে রাখবো, বাট ইনঅ্যাক্টিভদেরকে আমি রিমুভ করবো। তাতে করে হবে কি, গ্রুপটা আরো সরব হোক, একে অপরের রাইট। সহযোগিতা হোক। আপনি হয়তো পোস্ট করেন না, কিন্তু আমি জানি মাঝে মাঝে হয়তো আপনি কোনো পোস্ট আসলে হয়তো চোখে পড়তে পারে হ্যাঁ ফেসবুকে হ্যাঁ। যখন ঢুকে। তা যদি এই এই ধরনের পোস্ট গুলো আসে,
হ্যাঁ, তাহলে এটা আপনাকেও কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা দেওয়া অথবা অনেক সময় আপনাকে কিন্তু কোন একটা টপিক সম্পর্কে জানতে সহযোগিতা করবে। একইভাবে আপনিও যখন স্টাডি করতেছেন সেই স্টাডিটাই আপনি দিয়েন। এই যে আপনি বলছেন যে আপনি ধর্মীয়টা একটু স্টাডি করতেছেন, ফাইন, আপনি একটু দিয়েন যে আপনি এটা স্টাডি করতেছেন, হয়তো আপনার কাছ থেকে শুনে আরেকজনও উদ্বুদ্ধ হইলো, লস তো নাই, জি জি সদগায়ে জারিয়া হবে। জি 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 সেও যদি শিখে দিন লাইন, লস তো নাই। বা এই যে জি ফোর জি পি সম্পর্কে আপনি যে কথাটা বললেন, তার মানে আপনি স্টাডি করছেন, আমি বুঝতে পারছি। তো এটা সম্পর্কে আপনি যদি 2-4-5টা লাইন লিখে দেন, আহ, এতে অন্যরাও উপকৃত হবে এবং জানবে কিন্তু অন্যরা যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে স্টাডি করছেন। ওকে আপনার ভাইয়া। ব্র্যান্ডিংটা বা আপনার সম্পর্কে মানুষের ধারণাটা কিভাবে তৈরি হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে কি আপনার আহ, আপনার কি যাচ্ছে অনলাইনের মধ্যে। ধরুন ফর এক্সাম্পল আপনার 10টা পোস্টের মধ্যে 10টাই যদি শুধু এক্সিলেন্টের প্রোডাক্ট রিলেটেড যায়, তাহলে সে সবাই মনে করবে যে তিনি এটাই। এখন 10টার মধ্যে 10টা গেল, সাথে আরো 5টা যদি যায় ডিজিটাল মার্কেটিং এর কিছু বিষয় নিয়ে, আপনি যদি যেগুলো লার্ন করলেন সেটা যদি আপনি দেন আপনার ওয়ার্ক, ডেফিনেটলি তখন মানুষ এটাও রিয়েলাইজ করবে যে সে ডিজিটাল মার্কেটার। বুঝছেন না? রাইট রাইট। ব্র্যান্ডিংটাও কিন্তু একটা ফ্যাক্ট। এখন মানুষ না অবশ্যই। জানলে কিভাবে আপনাকে চিনবে, কিভাবে বুঝবে যে আপনি কে? রাইট হ্যাঁ, রাইট আপনি রাইট। জানেন কিন্তু আপনি যদি প্রচার না করেন, প্রচার তো আসলে আমরা মার্কেটিং এর মানুষ, আমরা প্রচারে বিমুখ থাকার তো কোনো কারণ নাই। হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাটা আপনি খেয়াল রাখেন আপনার প্রোফাইলেও, ওকে ওকে। অথবা আপনার প্রোফাইলের কিছু পোস্টও ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আপনার প্রোফাইলের কোনো পোস্ট যদি আপনি গ্রুপে শেয়ার করতে চান আপনি করেন, মানে এতে কোনো সমস্যা নাই। এই জায়গাটাতে আপনি করেন, আপনার একটা পরিচিতিও হোক, আপনার কাছ থেকে অন্যরা উপকৃত হোক। এই ছিল হচ্ছে আর কি বিষয়। তো অনেক ভালো থাকেন।